আজকে আমাদের প্রতিপাদ্য বিষয় হবে যে আমরা মোটামুটি ধরেন প্রিভিয়াস 3-4টে ক্লাসে গুগল আর্টস কি জিনিস বুঝলাম, কিভাবে কাজ করে বুঝলাম, কিভাবে টাকা পয়সা কাটে সেটা বুঝলাম। গুগল আর্টস অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, এমসিসি অ্যাকাউন্ট থেকে কিভাবে এক্সেস গুলো সেগুলো সেগুলো শিখলাম। তারপরে হচ্ছে ধরেন গুগল আর্টস সিকিউরিটি নিয়ে কথা বললাম, ডিসপ্লে কিভাবে কাজ করে সেগুলো দেখলাম। মোটামুটি আমাদের একটা বেসিক ধারণা হয়ে গেছে যে গুগল আর্টস আসলে। এছাড়াও প্রথমে আমরা শিখেছিলাম মার্কেটিং এর পয়েন্ট অফ ভিউ থেকে, যে মার্কেটিং জিনিসটা কি, কেন গুগল অ্যাডস দিব, তাই না? এই সমস্ত বিষয় আমরা শিখেছি আর কি। এখন এজ এ গুগল অ্যাডস এক্সপার্ট আপনার কাজটা কি? এজ এ গুগল অ্যাডস এক্সপার্ট, এটা আমি আরেকবার লিখেছিলাম, আরেকবার লিখবো। এজ এ গুগল অ্যাডস এক্সপার্ট আপনার দুইটা কাজ। একটা হচ্ছে যে গুগল অ্যাডস স্ট্র্যাটেজি ডেভেলপ করবেন, স্ট্র্যাটেজি ডেভেলপমেন্ট। আরেকটা হচ্ছে ক্যাম্পেইন ম্যানেজমেন্ট। এর মধ্যে অনেক কিছু ছিল, সেগুলো আমরা বলেছি, তাই না? এই হচ্ছে আমাদের দুটো কাজ। তো এই আমাদের হচ্ছে যে ক্যাম্পেইন ম্যানেজমেন্ট, তাই না? আমাদের হচ্ছে ধরেন এটা আমরা ওই যে বলেছিলাম কোর্সের সময় এটা আমরা করি সবার শেষে, এটা করি আগে। আর যখন আমরা রিয়েল লাইফ কাজ করব তখন এটা করব সবার আগে, এটা করব সবার পরে। তো ক্যাম্পেইন ম্যানেজমেন্টের মধ্যে আমাদের কি ছিল ভাই? ক্যাম্পেইন ম্যানেজমেন্টের মধ্যে আমাদের ক্যাম্পেইন ক্রিয়েশন, তারপরে হচ্ছে তোমার অপটিমাইজেশন, তারপরে ছিল অডিট। এই সমস্ত ব্যাপার, এর মধ্যে আবার অনেক ব্যবসা আছে, সেগুলো আমরা আস্তে আস্তে আসবো, ঠিক আছে স্যার? আচ্ছা, তাহলে দিন শেষে আমাদের কাজ কি? স্ট্র্যাটেজি ডেভেলপমেন্ট করা, এবং আরেকটা জিনিস আমাদের করতে হয়, রিপোর্টিং, এটাও করতে হয়। তাহলে দিন শেষে আমাদের কাজ ক্যাম্পেইন ম্যানেজমেন্ট, এটাই। তাহলে আজকে আমরা এখন একটা দেখব যে কিভাবে একটা ক্যাম্পেইন ক্রিয়েট করতে হয়, না বুঝে বুঝে শিখবো। এর পরবর্তীতে আজকে আমরা যতটুকু পারি বুঝে বুঝে প্রত্যেকটা জিনিস শিখবো। দেন আমরা একদিন ফাইনালি পুরাটা করবো বুঝে বুঝে, ঠিক আছে স্যার? আচ্ছা, এই ক্যাম্পেইন ক্রিয়েট করার মধ্যেই দেখবেন আপনার স্ট্র্যাটেজি লুকিয়ে আছে আর কি। আচ্ছা, বা যখন আমরা পড়ে পড়ে এক একটা বুঝে বুঝে করব, ওর মধ্যে আপনার স্ট্র্যাটেজি লুকিয়ে আছে আর কি। তাহলে আপনি দিন শেষে বুঝতে পারবেন যে আমরা শুধু টুলস শিখি না, টুলসের বাইরে আমরা স্ট্র্যাটেজিও শিখি, কিন্তু টুলসের মধ্যে স্ট্র্যাটেজি আছে, কারণ ওই বেসিক মার্কেটিং থেকেই এই টুলস গুলোর জন্ম হয়েছে, ঠিক আছে স্যার? সেটা আমরা বুঝে ফেলবো আর। আচ্ছা, এখন আমাদের প্রথম কাজকে আমরা একটা না বুঝে বুঝে ক্যাম্পেইন ক্রিয়েট করব। আমরা এই ধরেন এসে আসলাম, গুগল অ্যাডসে লগ ইন করলাম। লগ ইন করার পর আমরা যে ক্যাম্পেইন সেকশনে যখন যাই, এখানে সুন্দর একটা প্লাস আছে, আমরা একটা প্লাসে ক্লিক করে দিলাম, নিউ ক্যাম্পেইন ক্রিয়েশন। আমরা কিন্তু এখন কিছুই জানি না, বস, কেবল যাচ্ছি আর কি। আচ্ছা, কে রে ভাই? আচ্ছা, তো যখন আমরা প্রথম ক্যাম্পেইন ক্রিয়েট করতে যাই, ক্যাম্পেইন ক্রিয়েট করার প্রথম আমরা পাই ক্যাম্পেইনের অবজেক্টিভটা কি। এটা আমরা যখন শিখবো, এখানে আমরা কথাবার্তাগুলো বলবো আর কি, তখন আপনার স্ট্র্যাটেজির কথা আসবে আর কি, ঠিক আছে? তো আমি ধরেন কিছুই জানি না, আমার ক্যাম্পেইনের অবজেক্টিভ আমার মন কইছে, আমি এখানে একটা ক্লিক দিয়ে দিলাম। কিন্তু আছে কতগুলো, অনেকগুলো বিষয় আছে, তাই না? আমি ধরে নিলাম ওয়েবসাইট ট্রাফিক চাই, কিন্তু ওয়েবসাইট ট্রাফিক আমাদের কখন লাগবে, কখন ওয়েবসাইট ট্রাফিক ক্যাম্পেইন করবো, কখন লিড ক্যাম্পেইন করবো, কখন সেলস করবো, অ্যাওয়ারনেস করবো, কোনো কিছু আমরা জানি? জানি না। তো আমরা ধরে নিলাম আন্দাজে এটা আনাড়ি প্লেয়ার। তাহলে আমরা ধরে নিলাম যে আমরা ক্যাম্পেইন ক্রিয়েট করব যার ক্যাম্পেইনের অবজেক্টিভ হচ্ছে ওয়েবসাইট ট্রাফিক। তার মানে আমার একটা ওয়েবসাইট আছে, ধরো আমরা এই প্রিয় লারিবে চলে যাই, ধরো আমরা এই 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 বিজনেসটার জন্য। তো আমাদের ধরো এই হলো আমাদের সেই বিজনেস, আমরা চাই এই ওয়েবসাইটে ট্রাফিক আসুক, মানে ইউজার আসুক। এটা আমাদের মেইন অবজেক্টিভ বা গোল, ঠিক আছে? জানি না কখন করে, তা জানি না, আন্দাজে মারব। এখন এটা আমি অ্যাচিভ করব কিসের মাধ্যমে? গুগল সার্চ এর মাধ্যমে,
না পারফরমেন্স ম্যাক্স, ডিমান্ডস এন্ড ডিসপ্লে শপিং ভিডিও, কোনটার মাধ্যমে এটা আমরা অ্যাচিভ করব এবং কোনটা আসলে কখন করে কিছুই আমরা জানি না। তা আমরা যেহেতু সার্চের দিক শুরু করব, সেটা আমি ধরে নিলাম সার্চের দিক ধরে নিলাম। ভালো কথা। এবার বলছে যে ওই ওয়েবসাইটের অ্যাড্রেস দিতে বলছে, খুব ভালো কথা, আমরা দিয়ে দিই, না জেনে শুনে দিয়ে দিচ্ছি আর কি। আমরা দিয়ে দিলাম, চাইছে দিয়ে দিলাম, যেহেতু জানি না। নেক্সট। আচ্ছা, এখানে একটা জিনিস আসছে যে কনভার্সন গোল বলছে আর কি, তাই না? এখন কনভার্সন গোল আসলে কি জানি না। বাই ডিফল্ট এখানে একটা দেয়া আছে, আমরা এটা ঠিক চিহ্ন দিয়ে দিলাম, কাহিনী শেষ। আবার বলতেছে সেট আপ করো, সেট আপ মেট আপ জানি না, শিখবো পরে। এরপরে আসলো আমাদের একটা ক্যাম্পেইনের নাম দাও। ক্যাম্পেইন কি জিনিস জানি না, এখন আমরা জানি না, যেটা আনাড়ি প্লেয়ার। ক্যাম্পেইনের নামটা যা আছে এভাবে রেখে দিলাম, যেহেতু জানি না। এরপরে বলতেছে টার্ন অন এনহেন্স কনভার্সন ফর ইউর অ্যাকাউন্ট। এনে কনভার্সন কি জিনিস তাই জানি না, এনহেন্স কনভার্সন তো আর একটু বড় ব্যাপার স্যাপার, সেটাও জানি না। ভালো কথা। বড় ব্যাপার স্যাপার না, একই জিনিস, একটু ইয়া আর কি। তো জানি না কনভার্সন কি জিনিস, তার আবার এনহ্যান্স কনভার্সন কি জানি না, যা আছে এভাবে টিক চিহ্ন মেরে দাও। না বুঝে বুঝে করতেছি, বাট এগুলো প্রত্যেকটা জিনিস আমাদের জানতে হবে, নাহলে কিন্তু এই প্লেয়ার হয়ে যাবে। আচ্ছা, দেন আমরা এগ্রি অ্যান্ড কন্টিনিউতে গেলাম। আচ্ছা, এখানে যাওয়ার পরে আমরা বিডিং নামে একটা শব্দ আসলো, যদি আমরা একটু বিডিং বা অকশন সম্পর্কে একটু পড়েছি, বাট এখানে কিভাবে কাজ করে সেটা আমাদের বুঝতে হবে, ঠিক আছে স্যার? তো আমরা জানি না, বাই ডিফল্ট যেটা আছে সেটাই। আবার এখানে একটা জিনিস আছে কি যেন, এটাও ধরেন টিক চিহ্ন দিলাম না, যেহেতু জানি না, যেহেতু থাক, বাট আমাদের শিখতে হবে কখন কোনটা ব্যবহার করি। এখানে একটা জিনিস আছে যে বিট ফর নিউ কাস্টমার্স অনলি। একটা বিজনেসের জন্য কখন আমাদের নিউ কাস্টমার লাগবে, কখন আমাদের এক্সিস্টিং কাস্টমার লাগবে, কখন আমাদের রিপিট সেল লাগবে, এগুলো আমরা কিছুই জানি না। যেহেতু এখানে টিক চিহ্ন মিহ্ন দেয়া নাই, আস্তে করে চাইপা গেলাম, বাট এগুলো আমাদের আস্তে আস্তে জানতে হবে। ঠিক আছে স্যার? দেন আমরা নেক্সটে চলে যাই। ভালো কথা। এখানে আসার পরে আমরা শিখেছিলাম যে এই রেকর্ডিং হচ্ছে না, রেকর্ডিং তো হচ্ছে নাকি? রেকর্ডিং হচ্ছে না স্যার? রেকর্ডিং হচ্ছে তো আবার রিকোয়েস্ট দিচ্ছেন কেন? রেকর্ডিং দেওয়ার দরকার নেই, রিকোয়েস্ট দিয়েন না। আচ্ছা। আচ্ছা, তার পেছনে সে রেকর্ড করতে চায়। আচ্ছা, এখানে আমরা বলেছিলাম অ্যাড নেটওয়ার্ক। তো আমরা ওখানে বলেছিলাম যে গুগলের দুটো নেটওয়ার্ক, একটা হচ্ছে সার্চ নেটওয়ার্ক, একটা হচ্ছে ডিসপ্লে নেটওয়ার্ক। সার্চেরও কিছু পার্টনার আছে, ডিসপ্লেরও কিছু পার্টনার আছে, তাই না? যেগুলো গুগলের নিজস্ব সম্পত্তি সেগুলো গুগলের, মানে সার্চের নিজস্ব সম্পত্তি, যেমন গুগল.কম সার্চ নেটওয়ার্ক। ডিসপ্লে যেমন ইউটিউব, জিমেইল, এগুলো হচ্ছে গুগলের নিজস্ব সম্পত্তি, এর বাইরে যা আছে সব গুগল পার্টনার। এগুলো বলেছিলাম। এখন এখানে টিক চিহ্ন দেওয়া আছে, গুগল সার্চ পার্টনারে তুমি অ্যাড দেখাবা কি দেখাবা না, ডিসপ্লে নেটওয়ার্কে তুমি অ্যাড দেখাবা কি দেখাবা না, কি অ্যাড, সার্চ অ্যাড, কেন আমরা উপরে সিলেক্ট করেছি সার্চ অ্যাড। কখন দেখাতে হয়, কি দেখাতে হয় না দেখাতে হয়, আমরা কিছুই জানি না, সাইবা গেলাম। এরপরে হচ্ছে আমাদের প্রাইমারি টার্গেটিং, যে আমাদের বিজনেসটা আসলে কোথায়। যেমন ধরেন আপনি বিজনেস করেন বাংলাদেশে, এখন ইউএস এর মানুষের অ্যাড দেখাই কেমন দরকার আছে? দরকার নাই। তবে আপাতত ধরে নিচ্ছি আমি অ্যাড দেখাবো ইন্ডিয়াতে, যেহেতু আমি এখন ইন্ডিয়ার মানুষ, ইন্ডিয়ার এই দিয়ে অ্যাকাউন্ট খোলা হয়েছে, আপাতত ধরে নেন আর কি। এখনো বিভিন্ন ধরনের টার্গেটিং আছে। এখানে একটু ক্লিক করার পরে এখানে যে এই কথাবার্তাগুলো বলা আছে আর কি, হ্যাঁ। তো এই জিনিসগুলো আমরা জানি না, আমরা বাই ডিফল্ট ইন্ডিয়াতে অ্যাড দেখাবো ধরে নিলাম, ধরে নিয়ে এখানে যা আছে এইভাবে দিলাম, বাট এই জিনিসগুলো আমাদের জানতে হবে এবং এখানেও অপটিমাইজেশন আছে আর কি। ঠিক আছে স্যার? আচ্ছা, এখানে এখানে হচ্ছে ল্যাঙ্গুয়েজ টার্গেটিং এর একটা ব্যাপার আছে, যে মানে কোন ভাষাভাষীর মানুষ, এই যে সিলেক্ট দ্য ল্যাঙ্গুয়েজ এর কাস্টমার স্পিক, কোন ভাষাভাষীর মানুষের কাছে আমি একটা দেখাবো। তো এখানেও বেশ কিছু কথাবার্তা আছে, বাট আমি জানি না, বাই ডিফল্ট ইংলিশ আছে, ইংলিশে লিখে দিলাম। ঠিক আছে স্যার? এখানে অডিয়েন্স সেগমেন্টের একটা ব্যাপার আছে আর কি, হ্যাঁ। এখানে যদি আমরা ক্লিক করি বিভিন্ন ধরনের অডিয়েন্স অডিয়েন্স দেখতে পারি। অডিয়েন্স কি জিনিস তাই জানি না, অডিয়েন্স সেগমেন্ট তো আরো পরের কথা। তা আপাতত যা আছে
আমরা সাইফা গেলাম, ঠিক আছে, বাট আমাদের জানতে হবে এখানে বস, এই যে আমরা তো বলেছিলাম কি যে কোনো একটা কিওয়ার্ড লিখে সার্চ দিলে পারে সেই অ্যাডটা দেখায়, তাই না? যেমন আমরা দেখেছিলাম যে ওয়েব হোস্টিং লিখে যদি কেউ সার্চ দেয়, তাহলে ওয়েব হোস্টিং এর এগেনস্টে আমরা এই অ্যাড গুলো দেখি আর কি, ঠিক আছে স্যার? এখন এই কিওয়ার্ড গুলো, তার মানে আমরা কিছু কিওয়ার্ড রিসার্চ করব, সেগুলো সিলেক্ট করে দিব কোথায়, এই গুগল আর্টস প্ল্যাটফর্মের মধ্যে। ওই কিওয়ার্ড গুলোর এগেনস্টে, ওই কিওয়ার্ড গুলো দিয়ে যারা সার্চ দেয় তারা আমার অ্যাড গুলো দেখবে। এখন ওই কিওয়ার্ড গুলোর মধ্যে কিছু ম্যাচ টাইপ আছে, কিন্তু ম্যাচ টাইপ কি জিনিস জানি না। বাই ডিফল্ট এটা আছে, আমরা একটু অফ করেই দিই। অফ করে দিলাম কেন, একটু কাহিনী আছে। তাহলে পরে অফ করা যাবে, পরে অসুবিধা নেই, আমরা অফই করে দিলাম আপাতত। বাট এখানে একটা পয়েন্ট এসেছে যে ব্রড ম্যাচ কিওয়ার্ড, তার মানে অন্যান্য ম্যাচ টাইপও আছে আর কি। কিন্তু কখন কোনটা কিভাবে ব্যবহার করে আমরা জানি না, বা ম্যাচ টাইপ কি জিনিস সেটাই আমরা জানি না। আপাতত এটা রেখে দিলাম, ঠিক আছে স্যার? আমরা একটু মরে যাব, এমওআরই। এখানে যাওয়ার পরে দেখেন আমরা অ্যাড রোটেশনের একটা ব্যাপার আছে। হ্যাঁ, আমরা জানি না, বাই ডিফল্ট যেটা আছে সেটা থাকলো। দেন হচ্ছে যে আমার ক্যাম্পেইনই কি জানি সেটাই জানি না, তার স্টার্ট আর এন্ড ডেট কি, যেভাবে আছে সেভাবে থাকলো। অ্যাডের শিডিউলের একটা ব্যাপার আছে, যে এটা আসলে কখন চলবে কি না চলবে এরকম আর কি, হ্যাঁ? যেমন ধরেন আমি চাচ্ছি যে আমার একটা সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত চলবে, বাকি সময় চলবে না। সেখান থেকে আমরা অ্যাড শিডিউলিং ফিডিউলিং করে দিতে পারি আর কি। কখন কোনটা কিভাবে করব এখনো জানি না, আপাতত অলরেডি আছে, থাক, কোনো শিডিউলি ফিডিউল নাই। এরপরে দেখেন এখানে একটা ক্যাম্পেইন ইউআরএল অপশন, ট্র্যাকিং টেমপ্লেট নামে একটা ভদ্রলোক আছে। ট্র্যাকিং ফ্র্যাকিং এর কথা আসতেছে, বাট কি জিনিস জানি না। যেহেতু জানি না, আপাতত যেভাবে আছে থাক, কিন্তু যেগুলো আমাদের জানতে হবে স্যার, পরবর্তীতে কেন জানতে হবে সেটা আমরা জানবো। এরপরে ধরেন এই যে ব্র্যান্ড এক্সক্লুডিং ইনক্লুডিং এর একটা ব্যাপার আছে। হ্যাঁ, এক্সক্লুড ইনক্লুডিং এর একটা ব্যাপার আছে। কখন সেটা আমরা করব, কোন ধরনের ব্র্যান্ডের ক্ষেত্রে করব, জানি না। তাই আপাতত যেভাবে ছিল চেপে গেলাম, বাট আমাদের শিখতে হবে, ঠিক আছে স্যার? দেন আমরা চলে যাই নেক্সট ডে। এই জিনিসটা কিন্তু আমাদের মানে না বুঝে বুঝে ক্যাম্পেইন, এই জিনিসটা আমাদের বুঝতে হবে, মানে একটা ক্যাম্পেইনের মধ্যে আসলে কত জিনিসপত্র থাকে এবং প্রত্যেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে স্যার? আচ্ছা, এখানে এই যে গুগলের জেনারেটিভ এআই আমাদেরকে কিছু হেল্প করতে চাচ্ছে আর কি, হ্যাঁ? যেমন আমি ওইখানে যে লারিভ.কম এর ওয়েবসাইটটা দিয়েছিলাম, লারিভকেস.কম, ও এই ওয়েবসাইটের মোটামুটি ক্রল করে অ্যাবাউট আস সেকশনটা পড়ে ফেলছে। পড়ার পরে আমরা যদি এখানে একটু জেনারেট করি, তাহলেও আমাদের এই কিওয়ার্ড টিওয়ার্ড গুলো রিসার্চ করে দিবে। তারপরে হচ্ছে আমরা বলেছিলাম না, অ্যাড কপি, হেডলাইন, ডিসক্রিপশন, এই জিনিসগুলো লিখে দিবে। কে দিবে? এই গুগলের এআই। এটা আসলে কিভাবে ব্যবহৃত হয়, কিভাবে কাজ করে, কেন এটা আমরা ইউজ করব, পুরোটা ইউজ করব কিনা, নাকি এখান থেকে আমাদেরকে বুঝতে হবে তারপরে সেটা নিতে হবে, এই জিনিসগুলো আমরা শিখবো। আপাতত আমি স্কিপ করলাম আর কি, ঠিক আছে স্যার? স্কিপ করার পরে এতক্ষণ ক্যাম্পেইন সেকশনে ছিলাম, এখন আমাদের সামনে আসলো অ্যাড গ্রুপ নামে একটা ভদ্রলোক। এখনো কি জিনিস জানি না, অ্যাড গ্রুপ কি জিনিস, ক্যাম্পেইন কি জিনিস, অ্যাড কি জিনিস জানি না, ঠিক আছে স্যার? কেটে দেন। তো আপাতত আমরা বুঝলাম এখানে হচ্ছে যে এই যে আমি ওয়েবসাইটের অ্যাড্রেসটা ওখানে দিয়েছিলাম, গুগলই ওর মতো করে ক্রল করে ও আমাদের কিছু কিওয়ার্ড দিয়ে দিয়েছে। এখন এই কিওয়ার্ড গুলো আদৌ কাজের কি কাজের না আমরা জানি না, কারণ কিওয়ার্ড কাকে বলে এটা আমরা জানি, কিন্তু কিওয়ার্ড রিসার্চ যখন আমরা শিখবো, তখন আসলে আমাদের বুঝবো যে এই কিওয়ার্ড গুলো আদৌ কাজের কি কাজের না। কারণ আপনি দেখেন যে সামওয়ান, কোনো আপনার একটা অ্যাডে ক্লিক করা মানে কিন্তু সে টাকাটা কেটে নিচ্ছে। তার মানে এখানে এমন কিছু কিওয়ার্ড দেয়া উচিত যে কিওয়ার্ড গুলো আমার জন্য কাজের কিওয়ার্ড। আমি কিভাবে বুঝবো এটা কাজের কিওয়ার্ড, সেগুলো আমরা পরবর্তীতে শিখবো, আর কোনটা কাজের আর কোনটা কাজের কিওয়ার্ড, ঠিক আছে স্যার? তো আমরা শুধু এতটুকু বুঝি যে ভাই একটা ক্লিক করা মানে কিন্তু আমার একটা টাকা কেটে নিবে। তার মানে নিশ্চয়ই আমার এমন কিছু কিওয়ার্ড দেওয়া দরকার যেগুলো আমার কাজের জন্য, কাজের কিওয়ার্ডের জন্য টাকা খরচ করতে লাভ হয়, তাই না? ওইটাই আপনার কাজ। তো আপাতত যা আছে সেটা আমি ধরে নিলাম, খুব ভালো কথা। এরপরের সেকশনে
তাহলে ক্যাম্পেইন সেকশন গেল, ক্যাম্পেইনের পরে অ্যাড গ্রুপ সেকশন আসলো, অ্যাড গ্রুপ সেকশনের পরে অ্যাড সেকশন আসলো। ঠিক আছে স্যার? এখন এখানে মোটামুটি ফাইনাল ইউআরএল নামে একটা ভদ্রলোক আছে, খুব ভালো কথা। এখানে ডিসপ্লে পাথ নামে একটা ভদ্রলোক আছে, এটাও ধরেন আমরা দিতেও পারি নাও পারি, বাট আপাতত রেখে দিলাম। এইখানে মোটামুটি ধরো এই যে হেডলাইন গুলো আছে আর কি, হ্যাঁ, এখানে হেডলাইন আছে, এখানে ডিসক্রিপশন আছে। এছাড়াও এখানে বিভিন্ন সাইট লিংকের ব্যাপার স্যাপার আছে, কি জিনিস আমরা জানি না আর কি। বা এখানে অনেকগুলো সাইট লিংক আছে, কোনটা আমরা কোন ধরনের বিজনেসের ক্ষেত্রে ব্যবহার করব সেটা আমরা শিখবো। আপাতত বাদ দিয়ে দিলাম আর কি। ঠিক আছে স্যার? আচ্ছা, এখন এখানে ধরেন যে ও আমাকে হেডলাইন লিখতে বলছে, তো হেডলাইন কিভাবে লেখা আসলে আমি জানি না, বা হেডলাইন লেখার জন্য কি নিয়ম কানুন আছে সেটাও আমরা জানি না। যত আমাদের এআই হেল্প করুক, কিন্তু আমি যদি আমার মূল বেসিকটা না জানি স্যার, তাহলে আমি কিভাবে বুঝবো? ধরেন এআই আমাকে লিখে দিছে এটা, তো এটা কি আদৌ ঠিক আছে না নাই, এটা বুঝতে হলে আমাদের ওই বেসিক গুলো ভালো করে শিখতে হবে, জানতে। তো আপাতত আমি ধরে নিলাম যে ঠিক আছে, ও লিখে দিছে এটাই। তো আমরা ধরেন এখানে আমরা একটা মানে এখানে আমরা মোটামুটি লিখতে পারি 15টা মতো, হ্যাঁ, 15টা আমরা লিখতে পারি। ওরে, শেষ সব, হ্যাঁ হয়েছে। এখানে আমরা 4টা ডেসক্রিপশন, এখানে আমরা 15টা হেডলাইন দিই, যে হেডলাইন গুলো 30 ক্যারেক্টারের মধ্যে হতে হবে। আর এখানে হচ্ছে আমরা 4টা ডেসক্রিপশন দিই, যে 4টা ডেসক্রিপশন 90 ক্যারেক্টারের মধ্যে হতে হবে। বাট আমরা জানি না আসলে ডেসক্রিপশন কিভাবে লেখে, হেডলাইন কিভাবে লেখে। ঠিক আছে স্যার? তো আপাতত এই যে এখানে যা ও আমার সাজেস্ট করছে, এইটা ধরেন কপি করে একটা মাইরে দিতেছি আর কি আপাতত, হ্যাঁ, আপাতত মাইরে দিলাম আর কি, হ্যাঁ। দিয়া আমরা কি করব, ধরেন আমরা ডান করে দিলাম। ঠিক আছে? কি হলো ভাই, আমার ডান কি ফান হয়ে গেল? এই আসছে। আচ্ছা, ডান দিয়ে আমরা একটু নেক্সটে চলে গেলাম। যাওয়ার পরে এখানে এই ভদ্রলোক আমাদেরকে বলতেছে বাজেট দাও, ডেইলি বাজেট দাও। যে তোমার এই একটা, যে তুমি যে একটা ক্রিয়েট করলা বা ক্যাম্পেইনটা ক্রিয়েট করলা, এই ক্যাম্পেইনটা তো রান হবে, তার মানে সামন সার্চ দিবে, সার্চ দিলে পারে এরকম একটা দেখবে, তাই না? একটা দেখবে আর কি। এখন পার ক্লিকে কত কাটবো সে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। প্লাস হচ্ছে তোমার ডেইলি কত বাজেট দিবা, যে এই একটা চলতে $50, $30, $60, $100 কত দেবো। আমাদেরকে একটা সাজেস্ট করেছে যে তুমি এটা দিতে পারো, অথবা এটা দিতে পারো, অথবা এটা দিতে পারো। আমাদেরকে একটা সাজেস্ট করেছে, আপাতত যেটা সাজেস্ট করেছে সেটাই আমরা দিলাম। কিন্তু বাজেটিংটা কিভাবে করে না করে সেগুলো আমাদের জানতে হবে, হ্যাঁ। ক্লায়েন্ট আপনাকে এখানে বলতে পারে যে ভাই আমার $100 বাজেট, তুমি আমাকে কয়টা সেল এনে দিতে পারো? ভাই আমার $100 বাজেট, তুমি আমাকে কয়টা লিড এনে দিতে পারো? এরকম আর কি বলতে পারে। তো তখন আপনাকে আসলে ক্লায়েন্টকে বলতে হবে যে ভাই আমার, তুমি যদি $100 বাজেট দাও, তাহলে আমি তোমাকে এতগুলো সেল এনে দেব। কিসের উপর ভিত্তি করে? নিশ্চয়ই তাহলে আপনাকে অ্যানালাইসিস করতে হবে, রিসার্চ করতে হবে। ঠিক আছে স্যার? ওই রিসার্চ অ্যানালাইসিস কিভাবে করে আমরা জানি না, বাট আমরা শিখবো পরবর্তী। আমরা এখন না বুঝে বুঝে করতেছো, যা দিল সেটা আমরা দিলাম। ঠিক আছে? দেওয়ার পরে আচ্ছা, আমরা রিভিউতে যাওয়ার আগে বেশ কয়েক, আচ্ছা আমরা যাই। আচ্ছা, আমরা রিভিউতে যাই। রিভিউতে যাওয়ার পরে দেখেন মোটামুটি আমরা একটা ক্যাম্পেইনের নাম দিলাম, ক্যাম্পেইনের টাইপ, ক্যাম্পেইনের অবজেক্টিভ, আমাদের ক্যাম্পেইনের গোল, আমরা বিডিং সেট করলাম, কাস্টমার অ্যাকুইজিশনে কি হবে, নিউ না নতুন, কোন নেটওয়ার্কে আমার অ্যাড চলবে, কোন লোকেশনে চলবে, কোন ল্যাঙ্গুয়েজ, কোনো ইয়ে আছে কিনা, কিওয়ার্ড গুলো কিভাবে ব্যবহার করেছি, হ্যাঁ, কত বাজেট, এত সব জিনিসপত্র। কিওয়ার্ডের মধ্যে আবার বিভিন্ন ধরনের ম্যাচ টাইপ আছে, কখন কোনটা ব্যবহার করি কিছুই আমরা জানি না। এর মধ্যে কিন্তু আপনার স্ট্র্যাটেজি লুকিয়ে আছে স্যার। এটা যখন আমরা পুরোটা বুঝবো, তখন আমরা বুঝবো যে স্ট্র্যাটেজিটা কি আর কি। স্ট্র্যাটেজি, অ্যাকশন প্ল্যান, কোনটার পর কোনটা করবেন, কেন করবেন, কাহিনী শেষ। এতগুলো জিনিসপত্র যদি আমরা জানি, তাহলে আমরা একটা ক্যাম্পেইন ক্রিয়েট করতে পারি স্যার। ঠিক আছে স্যার? এই জিনিসগুলো যখন আমরা পুরোটা জেনে ফেলবো, এর মধ্যে আপনার স্ট্র্যাটেজি লুকিয়ে আছে, তখনই আপনি বুঝবেন। যখন কোনো একটা ক্লায়েন্ট আপনাকে বলবে, ধরেন লারি বসে বললো যে ভাই আমার উইন্টারের এই শাল ফাল, এই ব্লেজার সেল করুন। এখন আর মাত্র 2টা আছে ভাই, সমস্যা, সব সেল হয়ে গেল। শীতই পড়লো না, এদের সব সেল হয়ে গেল। আচ্ছা যাই হোক, ধরেন জ্যাকেট সেল করবে। ধরেন আপনাকে বলবো যে ভাই আমি, আমার একটা ক্যাম্পেইন হবে, লারিব আপনাকে বলতেছে ভাই আমার একটা ক্যাম্পেইন হবে, মোটামুটি সব বেঁচে ফেলাইছি, আমি শুধু এই জ্যাকেট কয়টাই আছে, এই শীতের মধ্যে বেঁচে দাও ধরেন। তাহলে আপনাকে কি করতে হবে? আপনার একটা ক্যাম্পেইন প্ল্যানিং করতে হবে।
তো একটা ক্যাম্পেইন প্ল্যানিং করার আগে অনেক কিছু আসলে ভাবতে হবে যে এই ধরনের প্রোডাক্ট আর কারা কারা এই মুহূর্তে মার্কেট সেল করতেছে, তাদের প্রাইস কেমন, আপনার প্রাইস কেমন, যারা হচ্ছে যে সেল করতেছে তারা কোন ধরনের অ্যাড রান করতেছে গুগলে, ফেসবুকে, টিকটকে, অমুক জায়গা, তারা কি ডিসপ্লে অ্যাড রান করতেছে গুগলে, না সার্চ অ্যাড রান করতেছে, না পারফরমেন্স স্ক্যাম করতেছে, এগুলো আমাদের খুঁজে বের করতে হবে। তারপরে তারা অ্যাড রান, ধরো আমি সার্চ অ্যাড করছে, সার্চ অ্যাডে তারা অ্যাড কপি কিভাবে লিখেছে, ডেসক্রিপশন কিভাবে লিখেছে, কি কি ধরনের ব্যবহার করেছে, কি বলে রেস্ট্রিকশন ব্যবহার করেছে, জিনিসগুলো আমাদের রিসার্চ রিসার্চ করতে হবে আর কি। ঠিক আছে স্যার? এই রিসার্চ রিসার্চ কইরা তারপরে এগুলো আর কি, কি ধরনের কন্টেন্ট ফন্টেন্ট দিছে, এগুলো সব জেনে বুঝে দেন আমাদের একটা স্ট্র্যাটেজি ডেভেলপ করতে হবে যে ভাই আমরা এই যাব, এই তোমার বাজেট, এতগুলো আমরা পার ডে সেলে নিতে পারবো, এইটাই করে দেন আপনাকে আসলে ক্যাম্পেইনে যেতে হবে। ঠিক আছে স্যার? তার আগে আমরা মোটামুটি বুঝে ফেললাম এই হলো আমাদের না বুঝে বুঝে কিভাবে একটা ক্যাম্পেইন করে। তার মানে একটা ক্যাম্পেইনের মধ্যে কি কি আছে নাই, এই জিনিসগুলো প্রথমে আমরা একটু জানার চেষ্টা করলাম স্যার। হ্যাঁ, কনভার্সন ট্র্যাকিং সেট করেনি তাই আমরা প্রথমে একটা জানার চেষ্টা করলাম আমাদের এই ক্যাম্পেইনের মধ্যে কি কি থাকে না থাকে। ঠিক আছে স্যার? আচ্ছা, এখন আমরা যাব বুঝে বুঝে। এখন আপনার মনের মধ্যে অনেকগুলো প্রশ্ন হয়েছে, দরকার নেই, এই যে এই কথাগুলো বললে এবার প্রশ্ন চলে যাবে, বা থাকলেও আমরা পরে নেব। ঠিক আছে স্যার? এখন আমাদের কাজ হলো আমরা বুঝে বুঝে করব, বুঝে বুঝে হচ্ছে ক্যাম্পেইন রান করবো, সেই জিনিসগুলো একটু বোঝার চেষ্টা করি। ঠিক আছে স্যার? এই চিত্রটা খুব একটা দেখেন যে যদি কোনো আমরা একটা গুগল অ্যাডস রান করতে চাই, সেটা সার্চ অ্যাড হোক, ডিসপ্লে অ্যাড হোক, ভিডিও অ্যাড, যদি সার্চ করতে চাই, প্রথম আমাদের কি লাগে বস? একটা গুগল অ্যাডস এর অ্যাকাউন্ট লাগে। এইটা হচ্ছে সেই গুগল অ্যাডস এর অ্যাকাউন্ট, এইটা 10 ডিজিটের একটা নাম্বার। খুব ভালো কথা। গুগল অ্যাডস কি জিনিস? একটা প্ল্যাটফর্ম যার মাধ্যমে আমরা সার্চ বা ডিসপ্লে অ্যাড দিই, সেটা আমরা জানি। এখন যদি এই চিত্রটা দেখি তাহলে আমরা বোঝার চেষ্টা করব যে গুগল অ্যাডস এর অ্যাকাউন্টের স্ট্রাকচারটা কেমন হয়। এটা একটা স্ট্রাকচার। এই গুগল অ্যাডস অ্যাকাউন্ট দিয়ে বা এই গুগল অ্যাডস অ্যাকাউন্ট দিয়ে আপনি ক্যাম্পেইন ম্যানেজমেন্ট ছাড়া আর কিছুই করতে পারেন না। এই গুগল অ্যাডস প্ল্যাটফর্মের একটাই ক্ষমতা দিয়ে আল্লাহ দুনিয়ায় পাঠাইছে যে ভাই এর মধ্যে শুধু ক্যাম্পেইন ম্যানেজ করা যায়। তার মানে ক্যাম্পেইন ম্যানেজমেন্ট করার মধ্যে কি আছে? ক্যাম্পেইন ক্রিয়েশন আছে, অপটিমাইজেশন আছে, অডিট আছে, কিওয়ার্ড রিসার্চ আছে, রিপোর্টিং আছে, সব জিনিসগুলোর নামই ক্যাম্পেইন ম্যানেজমেন্ট। তার মানে এই গুগল এডস প্ল্যাটফর্ম দিয়ে এইটা ছাড়া আর কোনো কিছু করা যায় না। এটার নামই হচ্ছে গুগল এডস এর অ্যাকাউন্ট। ঠিক আছে স্যার? তাহলে এই গুগল এডস অ্যাকাউন্টের মধ্যে আমরা কি করি ভাই? ক্যাম্পেইন ম্যানেজ করি, মানে ক্রিয়েশন করি, অডিট করি, অপটিমাইজ করি, রিপোর্ট করি, কিওয়ার্ড রিসার্চ করি, এই এলো এই কাজ, কনভার্সন ট্র্যাকিং সেট করি, কোনো রিপোর্ট দেখি, এর বাদে আর কোনো কিছু করা যায় না। তাহলে আমরা যদি এই চিত্রটা দেখি যে গুগল অ্যাডস এর অ্যাকাউন্ট স্ট্রাকচার কেমন, আপনার একটা জিমেল অ্যাকাউন্ট থাকবে, আপনি একটা গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবেন। এই গুগল অ্যাডস অ্যাকাউন্টের মধ্যে আপনি হাজার হাজার ক্যাম্পেইন ক্রিয়েট করতে পারেন। আর এছাড়া কিন্তু আর আপনি কোনো কিছু পারেন না। কি পারেন? ক্যাম্পেইন ক্রিয়েট করতে পারেন। এখানে অনেকে প্রশ্ন করে ভাই কতগুলো ক্যাম্পেইন ক্রিয়েট করা যায় একটা গুগল অ্যাডস অ্যাকাউন্টে? সুন্দর করে সার্চ দিবেন, দেখবেন গুগল আপনাকে বলে দেবে। ঠিক আছে স্যার? আচ্ছা, ক্যাম্পেইন ক্রিয়েট করুন। এই ক্যাম্পেনের মধ্যে থাকে, ধরো অ্যাকাউন্টের মধ্যে থাকে হাজার হাজার ক্যাম্পেন, ক্যাম্পেনের আন্ডারে থাকে অ্যাড গ্রুপ, যেটাকে আমরা ফেসবুকে বলি অ্যাড সেট, তাই না? তার মানে একটা অ্যাকাউন্টের মধ্যে থাকে ক্যাম্পেন, ক্যাম্পেনের মধ্যে থাকে কতগুলো অ্যাড গ্রুপ। অ্যাড গ্রুপের জন্ম কি জন্য হয়েছে সেটা আমরা পরবর্তীতে শিখবো, আসতেছি আর কি। ঠিক আছে? অ্যাড গ্রুপ, এই অ্যাড গ্রুপের মধ্যে থাকে কিছু অ্যাডস এবং কিওয়ার্ডস। তাহলে যদি গুগল অ্যাডস এর অ্যাকাউন্ট আমরা এইভাবে চিন্তা করি, সবার উপরে অ্যাকাউন্ট সত্য, তাহার উপরে নাই। তারপরে তারপরে কি? তারপরে ক্যাম্পেইন সত্য, তাহার উপরে নাই। তারপরে অ্যাড গ্রুপ সত্য, তাহার উপরে নাই। তারপরে অ্যাড বা কিওয়ার্ড সত্য, তাহার উপরে নাই। তারপর সবার উপরে কে? অ্যাকাউন্ট। অ্যাকাউন্টের মধ্যে থাকে কি? ক্যাম্পেইন। ক্যাম্পেইনের মধ্যে থাকে কতগুলো অ্যাড গ্রুপ, অ্যাড গ্রুপের মধ্যে থাকে কতগুলো অ্যাডস এবং কিওয়ার্ড। আমরা যে ক্যাম্পেইনটা ক্রিয়েট করলাম এই অ্যাকাউন্টের মধ্যে বসে আমরা একটু দেখি, সবার উপরে অ্যাকাউন্ট সত্য, আমি অ্যাকাউন্টে আছি। এই অ্যাকাউন্টের মধ্যে থাকে কি ভাই? কিছু ক্যাম্পেইন আমরা একটা করেছি, আমি আরো অনেকগুলো ক্যাম্পেইন তৈরি করতে পারি, আমি একটা করেছি। এই হলো আমাদের সেই ক্যাম্পেইন। এই ক্যাম্পেইনের উপর একটা ক্লিক করি, যখন আমরা ক্লিক করলাম তার আন্ডারে কি থাকে? অ্যাড গ্রুপ থাকে। এই হলো সেই অ্যাড গ্রুপ। তাহলে সবার উপরে ক্যাম্পেইন, সবার উপরে অ্যাকাউন্ট, তারপরে থাকে ক্যাম্পেইন, ক্যাম্পেইনের মধ্যে থাকে অ্যাড গ্রুপ, অ্যাড গ্রুপের মধ্যে কি থাকে? অ্যাডস এবং কিওয়ার্ড থাকে। যদি একটা অ্যাড গ্রুপের উপর একটা ক্লিক করি, এই হলো আমাদের কিওয়ার্ড
আর এইখানে যদি ক্লিক করি, তাহলে এই হলো আমাদের সেই অ্যাড, যে অ্যাডটা আমরা ক্রিয়েট করলাম আন্ডার রিভিউতে আছে। কিছুক্ষণ পর দেখে শুই না, যেহেতু পেমেন্ট মেথড নাই, সে চালু করতে পারবে না, অ্যাকাউন্ট অলরেডি ক্যান্সেল, মোটামুটি তারপরে আন্ডার রিভিউতে রাখছে ধরো আর কি। ঠিক আছে স্যার? সো তাহলে আমরা এটা ক্লিয়ার বুঝে গেলাম যে অ্যাকাউন্ট, ক্যাম্পেইন, অ্যাড গ্রুপ, অ্যাডস কিভাবে থাকে। ঠিক আছে স্যার? আচ্ছা, এখন আমাদের প্রশ্ন হলো অ্যাকাউন্ট কি জিনিস সেটা তো আমরা বুঝি। এখন আমরা ক্রিয়েট করেছি গুগল অ্যাডস, অ্যাকাউন্ট হয়ে যায় গুগল অ্যাডস প্ল্যাটফর্মও থাকে, গুগল অ্যাডস প্ল্যাটফর্ম যার মধ্যে আমরা অ্যাকাউন্ট বা গুগল অ্যাডস প্ল্যাটফর্ম হলো তাই একটা প্ল্যাটফর্ম যার থ্রু দিয়ে আমরা গুগলের সার্চ অ্যাড, ডিসপ্লে অ্যাড, পারফরমেন্স ক্যাম্পেইন, ডিমান্ড জেন, শপিং, অমুক তমুক করি। ঠিক আছে? ম্যানেজ করি, ক্রিয়েশন করি, অপটিমাইজ করি, ইয়ে করি। কিছু কথা আমি বারবার বলবো, এই জিনিসগুলো একটু লাগবে। ঠিক আছে স্যার? আচ্ছা, এখন এই যে ভাই আপনি অ্যাকাউন্ট ফ্যাকাউন্ট বলতেছেন বারবার, ক্যাম্পেইন ট্যাম্পেইন বলতেছেন, ক্যাম্পেইন জিনিসটা কি সেটাকে আমাদের বুঝতে দরকার। আচ্ছা, তাহলে ক্যাম্পেইন জিনিসটা কি সেটা আমরা একটু বুঝতে চেষ্টা করি। ক্যাম্পেইন হলো, ধরো একটা বিজনেস, আমি ধরে নিলাম লারি, আড়ত, যেটাই ধরো, কোন একটা বিজনেস একটা নির্দিষ্ট টাইম ইন্টারভালে ওই বিজনেসের প্রচার প্রচারণা করার জন্য যা করে সেটার নাম হচ্ছে ক্যাম্পেইন। তার মানে একটা নির্দিষ্ট টাইম ইন্টারভালে কোনো একটা বিজনেস, কোনো একটা ব্র্যান্ড তার প্রোডাক্ট বা সার্ভিসের যে প্রচার প্রচারণা করে বা অ্যাডভার্টাইজিং করে, তার নাম হচ্ছে ক্যাম্পেইন। কথা বোঝা গেছে স্যার? এই জন্য দেখবেন ক্যাম্পেইনের মধ্যে একটা স্টার্ট ডেট আর এন্ড ডেট ছিল। তার মানে প্রত্যেকটা ক্যাম্পেইনের একটা স্টার্ট ডেট এবং এন্ড ডেট থাকার কথা। কিছু কিছু ক্যাম্পেইন আছে এভারগ্রিন ক্যাম্পেইনও আছে, সেগুলো আমরা পরবর্তীতে শিখব। যেমন ধরেন লারিবের এখন উইন্টার চলতেছে, এখন প্রচন্ড সামারে যেখানে 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ওঠে চুয়াডাঙ্গা, তখন যদি আমরা এই হুডি বেচা শুরু করি ভাই, তাহলে কি এটা হবে? তার মানে প্রোডাক্ট বা সার্ভিসের ওকেশন ভেদে, সিজন ভেদে এক একটা প্রোডাক্টের এক এক ধরনের টাইম ইন্টারভাল থাকতে পারে। কিছু প্রোডাক্টের সারা জীবন ধরে, যেমন জুতা, স্যান্ডেল, জামা কাপড়, খাবার দাবার সারা বছরই মানুষ কেনে, তাই না? এই আর কি। তো কিছু ক্যাম্পেইন থাকে এভারগ্রিন, আর কিছু ক্যাম্পেইন থাকে, যদি নির্ধারণ ট্রিগার করি, এই ব্যাচে ইয়া আছেন না, এই যে ইয়াসমিন ঋতু, এখন বাজে 10টা 8, আপনি ক্লাস না করে আর এক গ্রুপে সেটিং ফেটিং করতেছেন কেন? ক্লাস থেকে বের করে দেবো কিন্তু ভাই। ঠিক আছে? একটু পরে আমি ভিডিও ছাড়তে বলবো, সবার কি অবস্থা দেখবো আর কি। স্টুপিডিটির সীমা আছে। আচ্ছা, তাহলে ক্যাম্পেইন কাকে বলে বুঝলাম? কোনো একটা ব্র্যান্ড বা বিজনেস একটা নির্দিষ্ট টাইম ইন্টারভালে তার বা তার সেই প্রোডাক্ট, ওই ব্র্যান্ডের প্রোডাক্ট বা সার্ভিসের যে অ্যাডভার্টাইজিং করে, প্রচার প্রচারণা করে, সেটাকে আমরা বলি হচ্ছে ক্যাম্পেইন। খুব ভালো কথা। তার মানে এখানেও অনেক ভাগ আছে, সেটা আমরা আসতেছি। তাহলে আমরা ক্যাম্পেইন জিনিসটা শিখে ফেললাম। এবার আমরা নতুন আর একটা ক্যাম্পেইন তৈরি করতে যাই। তৈরি করার পরে সামনে আমাদের আরেকটা জিনিস আসলো। তাহলে ক্যাম্পেইন কি জিনিস আমরা বুঝলাম, যে কোনো একটা ব্র্যান্ড একটা নির্দিষ্ট টাইম ইন্টারভালে তার ব্র্যান্ডের প্রোডাক্ট বা সার্ভিসে যে প্রচার প্রচারণা করে, সেটার নামই হচ্ছে ক্যাম্পেইন। তাহলে এই ক্যাম্পেইনের অবজেক্টিভ আমার অনেক কিছু হতে পারে। কি হতে পারে? যে ভাই এই ক্যাম্পেইনের দ্বারা আমি শুধু সেল জেনারেট করতে চাই, এই ক্যাম্পেইনের দ্বারা আমি ওয়েবসাইটে ট্রাফিক চাই, এই ক্যাম্পেইনের দ্বারা আমি অ্যাওয়ারনেস কনসিডারেশন চাই, অথবা আমার একটা লোকাল স্টোর আছে, সেই ক্যাম্পেইনের মাধ্যমে আমি চাই যে আমার, যেমন আড়ং বা লারিবে, ওদের কি ফিজিক্যাল আউটলেট আছে, তার মানে ওদের ক্যাম্পেইনের অবজেক্টিভ হতে পারে যে ধানমন্ডিতে বা গুলশানে, ধানমন্ডিতে ধরো, গুলশানে ধরো, গুলশানে আড়ং এর যে আউটলেটটা আছে, এই 5 কিলোমিটার বা 10 কিলোমিটারের মধ্যে যারা আছে তাদেরকে আমি অ্যাডভার্টাইজিং দেখাবো, এবং আমার মূল টার্গেট থাকবে এই মানুষগুলোকে আমার ফিজিক্যাল স্টোরে আন। এটা আপনার অবজেক্টিভ হতে পারে, হতে পারে না? অথবা ধরেন একটা নতুন বিজনেস, একটা নতুন বিজনেস, সে হচ্ছে তার পৃথিবীর কেউই চেনে না। ওই যে ইয়া ভাই একটা কথা বলে আমার খুব ভালো লাগে, ভুলে গেলাম আমি। ওই বাঁচতে হলে জানতে হবে, আর বেচতে হলে জানাতে হবে। ঠিক আছে স্যার? বাঁচতে হলে জানতে হবে, আর বেচতে হলে জানাতে হবে মানুষ। তার মানে ধরো তোমার একটা নতুন প্রোডাক্ট আছে, তুমি রিসেন্টলি লঞ্চ করেছো, কিন্তু ভাই এটা মানুষ কেউ জানে না।
যদি না জানে তাহলে সেটা আমাকে জানাতে হবে, না জানলে তো আর হবে না। সো এটাও আমাদের একটা ক্যাম্পেইনের অবজেক্টিভ হতে পারে। বা কোনো একটা নতুন প্রোডাক্ট আপনার সামনে আসলেই কি আপনি দৌড়ে যে কিনে নেন? না, কিন্তু অনেক ব্যাপার স্যাপার চিন্তা ভাবনা করে আপনি কিনে নেন। আচ্ছা, আমি সেগুলো আসতেছি আর কি। ঠিক আছে স্যার? তো এই ক্যাম্পেইনের অবজেক্টিভ গুলো দেওয়া হয়েছে ঠিক ওই পয়েন্ট অফ ভিউ থেকে। এখানে আমরা একটু গল্প করি। অনেকেই নিতে পারেন, অনেকেই নিতে পারেন না, তারপরেও শুনতে হবে আর কি। যেমন ধরেন, সামনে আসতেছে বই মেলা এই কয়েকদিন পরে। তো বই মেলাতে আপনি গেলেন। বই মেলাতে যাওয়ার পরে হাজার হাজার মানুষের ভিড়। এর মধ্যে একটা মেয়ের আপনার খুবই ভালো লেগে গেল। আপনি কি যে দৌড়ে গিয়ে ইনস্ট্যান্ট তার হাত ধরে ফেলতে পারবেন? পারবেন না কিন্তু স্যার। তাহলে আপনাকে ওই ওখানে গণপিটুনি খেতে হবে। আর ওই মেয়েরা তো এখন বর্তমানে ধরো যে ছেলে আর মেয়েদের মধ্যে পার্থক্য নাই। ওই অবলা জাতি আর নাই, একদম থাপ্পড় মেরে দিবে আর কি, ঠিক না? আমি পুরুষ তো এই জন্য পুরুষতান্ত্রিক উদাহরণ দিচ্ছি আর কি, মেয়েরা উল্টা ভাবতে পারে। আচ্ছা, তাহলে আমরা কি হতে পারে? ধরেন, ঠিক আছে, আপনি গেলেন কোন একটা শপে, ধরেন হুমায়ুন আহমেদের বা যে কয়েকদিনে মারা গেল কি যেন ভাই, ওই হেলাল হাফিজের বই কিনতেছেন। আপনি আর পাশে দাঁড়াইলেন তার সাথে, এক পর্যায়ে একটু কথা বললেন, ইন্ট্রোডিউস হলেন। সেও বই কিনতেছে হিলাল হাফিজের, যে জলে আগুন জ্বলে, আপনিও ধরেন ওই ওই আগুনেই জ্বলতেছেন। ঠিক আছে? তা ওইখানে বই কিনতে কিনতে সামহাও একটু ইন্ট্রোডিউস হলেন, হাই হ্যালো, নাম কি, অমক তমক, কাহিনী শেষ। এরপরে ধরেন, ঠিক আছে, হাই হ্যালো হয়ে গেল, বইটই কিনলেন, এক পর্যায়ে আরেকটু কথাবার্তা হলো, আস্তে করে নাম্বারটা যদি পান নিয়ে নিলেন, অথবা ফেসবুক আইডিটা যদি পান নিয়ে নিলেন, একে অপরের সাথে লেনদেন করলেন। তারপরে তাকে ফেসবুকে নক দিলেন রাতে আইসা, এই কবিতাটা পড়তেছি, খুব ভালো লাগতেছে, ধরেন ইন্ট্রোডাকশন। তারপরে ধরেন এক পর্যায়ে আরো কথা হলো, কথা হতে হতে আপনি আসলে, আমরা কিন্তু একটু নিজেকে যাচাই করি আর কি। মানে আমরা একটু নিজেকে যাচাই করি না, মানে আপনি যে কি জিনিস সেটা একটু বোঝানোর চেষ্টা করেন, এখানে পটাতে হবে তো দিন শেষে, তাই না? তো আপনি কি জিনিস সেটা একটু বোঝানোর চেষ্টা করেন। এই তো আমি, ধরেন বললেন চাকরি করেন, এই পজিশনে আছেন, এই কয়টা থেকে এই কয়টা অফিস, ঠিক আছে, যাচাই বাছাই করতেছেন। হ্যাঁ, এই কবিতাটা খুব ভালো লাগছে, এই যে ব্যাপারগুলো, আপনি যে খুব কবিতা প্রেমী, এগুলো একটু বোঝানোর চেষ্টা করলেন। তারপরে হয়ে গেল। এরকম আরো অনেক কিছু হতে পারে আর কি, হ্যাঁ। মানে আপনি আপনার কথাগুলো বলার চেষ্টা করলেন। এক পর্যায়ে তাকে বললেন যে ঠিক আছে, মোটামুটি যাই হলো, একদিন তো দেখা করা হোক, কফি খাই। আবার ধরেন বইমেলায় গেলেন, অথবা অন্য কোথাও গেলেন। চেটিং উইন্ডোতে এত কথা বলতেছেন কেন বস? স্টুপিড জনগণ। আচ্ছা, ঠিক আছে, আমরা হচ্ছে যে ইয়া করি, নো ওয়ান, ঠিক আছে। আচ্ছা, এরপরে ধর আপনার প্রশ্ন আনসার আমি দিব। ঠিক আছে, যে বলছেন তার প্রশ্ন আনসার দিব। তারপরে ধরেন যে আহ ইসলাম ভাই, তারপরে ধরেন যে মোটামুটি আপনি নিজেকে একটু জাহির করলেন, আপনি কি মাল সেটা বোঝানোর চেষ্টা করলেন। এরপরে বললেন যে চলো একদিন আমরা কফি খাই, কারণ আস্তে আস্তে অনেক দূর গড়াইছে আর কি। বা সেও একটা, তার মধ্যেও একটা জিনিস, মানে একটা ভালো লাগার জায়গা তৈরি হয়েছে, আপনার মধ্যেও হয়েছে, ঠিক আছে কফি খাওয়াই যায়, চলেন যাই। তো সুন্দর করে কফি খাইতে গেলেন, যার সময় একটা ফুল নিয়ে গেলেন ভাই, এক তোড়া, ঠিক আছে, শাহবাগ থেকে। সুন্দর করে ফুল টুল দিলেন, কফি টফি খাইলেন, গল্প গুজব করলেন। এরপরে এসে তারও গল্প গুজব হবে, আপনি আরো যে কি মাল সেটা বুঝাইলেন, শুনাইলেন। এক পর্যায়ে তাকে বললেন যে চলো যাই আমরা একটু লং ড্রাইভে যাই। কোথায়? পদ্মা সেতুতে। খুব ভালো কথা, পরের দিন গেলেন, মানে ততক্ষণে কিন্তু আর অনেক কিছু হয়ে গেছে। এরপরে পদ্মা সেতুতে গেলেন, পদ্মা সেতুর মাঝখানে বাইকটা ইয়ে করলেন, দাঁড়াইলেন, টাইটানিকের মতো পিছন থেকে আস্তে করে হাতটা ধরলেন। এই যে আমাদের আলটিমেট গোল ছিল কি? হাত ধরা। কিন্তু আপনি কি একবারে হাত ধরতে পারছেন? পারেন না কিন্তু। একটা প্রোডাক্ট বা একটা সার্ভিসের ক্ষেত্রে, একটা বিজনেসের একটা প্রোডাক্ট বা সার্ভিসের ক্ষেত্রে, একটা মানুষের সামনে হুট করে এরকম গেলে সেই লোকটা কিনে নিবে না। বা তাকে যদি আপনি বলেন যে ভাই এই নাও, কিনে ফেলো, সে কিন্তু কিনবে না স্যার। তার মানে ওই বিশ্বাসের জায়গাটা তৈরি করতে হয়। ওই বিশ্বাসের জায়গাটা তৈরি করার নামই হচ্ছে ব্র্যান্ডিং। কথা বোঝা গেছে স্যার? এখন আমরা কিভাবে এই ব্র্যান্ডটা দিই? ঠিক আছে, ওই যে আপনি ইন্ট্রোডিউস হলেন,
তার মানে হচ্ছে আমরা যদি একটু ক্যাম্পেইন অবজেক্টিভ, এটা কিন্তু স্ট্র্যাটেজি দেখেন স্যার। এই যে আমরা ক্যাম্পেইন অবজেক্টিভ পাইলাম, প্রথম আমাদের কাজ কি? অ্যাওয়ারনেস এন্ড কনসিডারেশন। তার মানে কোন একটা প্রোডাক্ট, যদি একটা নতুন প্রোডাক্ট হয়, যদি পুরাতন প্রোডাক্ট হয় আপনি অন্য কিছু করেন, আমি সে পয়েন্টটাতে আসতেছি, আমি একটা নতুন পয়েন্ট থেকে ধরি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে স্যার? তো ধরো, প্রথম আমাদের কাজ হলো অ্যাওয়ারনেস বা কনসিডারেশন। অ্যাওয়ারনেস করা, অ্যাওয়ার করা। অ্যাওয়ার করা মানে কি? তুমি কে, তুমি কি করো, তোমার ওই প্রোডাক্টটা কি এবং কি করো। যেমন তিব্বত কদুর তেল, এটা একটা নারকেলের তেল। তো এটা আপনি গুগল সার্চ এর মাধ্যমে, গুগল ডিসপ্লে এর মাধ্যমে, গুগল ভিডিও এর মাধ্যমে আপনি আপনার অডিয়েন্সকে বোঝাতে পারেন। অডিয়েন্স কারা? ওই যে প্রথম ক্লাসে বলেছিলাম, যে গ্রুপ অফ পিপল যাদের এই প্রোডাক্টে ইন্টারেস্ট আছে বা যাদের দরকার, সবার জন্য না, তাদেরই হচ্ছে যে এটা লাগবে। ওই অডিয়েন্সকে, যাদের আপনি জানেন যে তিব্বত কদুর তেল এইটা এই মানুষগুলোর লাগবে, 5 লাখ মানুষের লাগবে, আপনি ধরলেন সেটা অডিয়েন্স কিভাবে ক্রিয়েট করে আমরা শিখবো, বা আরো বুঝে যাবেন পরবর্তীতে। আমি ধরে নিলাম এই 5 লাখ মানুষকে, তাদের সামনে আপনি আপনার প্রোডাক্ট বা সার্ভিসটা নিয়ে অ্যাওয়ার করবেন, জানাবেন। ওই যে ইন্ট্রোডাকশন হলো, তিব্বত কদুর তেল একটা নারকেল তেল। এইটা করার সময় আমরা কি করি? আমরা সব সময় এখানে কি জিনিস, তিব্বত কদুর তেল একটা নারকেল তেল, দ্যাটস ইট। অথবা আরো অনেক আমরা ইয়া করতে পারি আর কি, সেগুলো নিয়ে আমরা আরো পরবর্তীতে কথা বলি। আপাতত আমরা একটু বুঝার চেষ্টা করি আর কি। ঠিক আছে স্যার? করার পরে সেখানে আমরা ওই ব্র্যান্ডের লোগো, ওই ব্র্যান্ডের কালার, ওই ব্র্যান্ডের ট্যাগলাইন, ওই ব্র্যান্ডের ফন্ট, এই জিনিসগুলো বোঝানোর চেষ্টা করি। আপনি আজকে থেকে দেখবেন আর কি, আপনি বিভিন্ন ব্র্যান্ডের ইয়েগুলো দেখবেন। ধরেন আপনি গ্রামীণ ফোনের দেখবেন, আপনি অ্যাপেক্সের দেখবেন, আপনি বাংলা লিংকের দেখবেন, আপনি এই যে আরো যে ইয়ে আছে এদের পেজ গুলোতে যাবেন, দেখবেন ওদের মানে ওদের যে কন্টেন্ট গুলো তৈরি হয় একদম ওদের কালার থিমের সাথে, ওদের ফন্টের সাথে, ওদের ট্যাগলাইনের সাথে, ওদের ওদের যে জেনারেশন আছে, ওরা যে পিপল নিয়ে কাজ করে। যেমন ধরেন রবি, আর একটা হচ্ছে যে আরেকটা নাম কি ভাই, ওই একই ওয়ারিদ ছিল আগে, তারপরে কি হলো ভাই, টেলিটক। না না না, আরেকটা কি যেন ভাই, আরে ভাই ভুলে গেলাম। যাই হোক, ওদের একটা কি আছে দেখবেন যে এইটার কালার টালার থিম, এটা এক ধরনের পিপলদেরকে নিয়ে কাজ করে, আর ওইটা একটু ইয়াংদের নিয়ে কাজ টাজ করে। দেখবেন সেখানে ওদের অ্যাড ট্যাড কন্টেন্ট টন্টেন্ট গুলোতে ইয়াং পিপলদের নিয়ে টিয়ে করে আর কি। ওই ওই ব্র্যান্ডটা, এই ব্র্যান্ডটা একটু কর্পোরেটদের নিয়ে করে, অ্যাজ ওয়েল অ্যাজ সবাইকে নিয়েই করে রবির এই এই ব্র্যান্ডটা আর কি, তাই না? সো এই বিষয়গুলো নিয়ে আমরা অ্যাড অ্যাড করি, মানুষের সামনে জানাতে চাই। ঠিক আছে স্যার? এই হয়ে গেল তুমি কে, তুমি কি করো, তিব্বত কদুর তেল একটি নারকেলের তেল, কাহিনী শেষ। ইন্ট্রোডিউস, অ্যাওয়ারনেস করে ফেললাম। এখানে আরো অনেক কিছু হতে পারে, বাট আমি জাস্ট এটা সিম্পল উদাহরণ দিলাম। এর পরবর্তীতে আমরা যাই, যে মানুষগুলো ধরেন এর মধ্য থেকে 5,000, 10,000, 5 লাখ মানুষের মধ্যে আমি ধরলাম 3 লাখ মানুষের কাছে আমি 5 লাখ মানুষকেই রিচ করছি, আমি অ্যাওয়ার করছি, তারা জানাইছি যে তিব্বত কদুর তেল একটা নারকেল। এখান থেকে অনেকে রেসপন্স করবে। রেসপন্স করা মানে কি? ধরো তোমার এই অ্যাডে ক্লিক করতে পারে, অথবা অ্যাডটা খানিক সময় বসে দেখতে পারে। যদি তুমি ইউটিউবে চালাও, তাহলে ইউটিউবের এই ভিডিওটা ধরেন 30 সেকেন্ড, 40 সেকেন্ড, 50 সেকেন্ড, 30 সেকেন্ড, 10 সেকেন্ড দেখতে পারে, ওই অ্যাডটাতে ক্লিক করতে পারে। এই যে তারা এঙ্গেজ হল, তাই না? তার মানে 5 লাখকে দেখালাম, এর মধ্যে আমি দেখলাম 2.5 লাখ মানুষ এঙ্গেজড হয়েছে। তার মানে তারা আমার এই প্রোডাক্ট রেসপন্স করেছে, এঙ্গেজ হয়েছে। এখন আমি চাচ্ছি ওই মানুষগুলোকে আরেকটু নার্সার। যখনই আমরা ওই নার্সাস করতে যাই, তখন আমাদের ক্যাম্পেইন অবজেক্টিভ হতে পারে ওয়েবসাইট ট্রাফিক, যেটাকে আমরা অ্যাওয়ারনেস, এরপরে আমরা আসলাম ওয়েবসাইট ট্রাফিক। তখন আমরা বলবো কি, তো এখানে আমরা যে ধরনের কন্টেন্ট দিলাম, এখন আর সেখানে আমরা কন্টেন্টটা দিব না। এখানে আমরা বললাম তুমি কে, তুমি কি করো, তিব্বত কত একটা নারকেলের তেল। এখন এই জায়গাটা আমরা বলার চেষ্টা করব যে এইটা তোমার আসলে কেন দরকার, তোমার কি ভ্যালু অ্যাড করবে, তুমি কি বেনিফিট পাবা এখান থেকে। তো আমরা সেখানে আমাদের কন্টেন্টটা চেঞ্জ হয়ে যাবে, যে কাদেরকে দেখাচ্ছে একটা, ওই 2.5 লাখ 5 লাখ মানুষের মধ্যে যারা রেসপন্স করছে তাদেরকে, যে তুমি যদি এই তিব্বত কদুর তেল ব্যবহার করো, তাহলে বইয়ের সাথে যতই গ্যাঞ্জাম ফেসাদ হোক, রাত্রে মায়েরা ঘুমাবা, সাউন্ড স্লিপ হবে আর কি। তার মানে কি, আপনি ওই প্রোডাক্টটার বেনিফিট বলা শুরু করবেন। এছাড়াও আপনি বলতে পারেন যে ওই যে আমি বলেছিলাম যে আপনি কে, সেটা আপনার থেকে পাশের বাসার ভাবি ভালো জানে। তার মানে ওই প্রোডাক্টটা সম্পর্কে, যারা এই প্রোডাক্টটা অলরেডি ব্যবহার করেছে, তারা এটা কিভাবে দেখছে। অনেকেই বলে যে হ্যাঁ খুবই ভালো প্রোডাক্ট, রাতে খুবই ভালো ঘুম হয়েছে, ইভেন ঘুমানোর পরেও 5টা লাথি খাইছি বইয়ের কাছে, তারপরেও আমি টের পাই নাই, এত ভালো ঘুম হয়েছে। এই যে রিভিউ, রিকমেন্ডেশন, ইউজার জেনারেটেড কন্টেন্ট, ইউজিসি,
এই সমস্ত জিনিসপত্রগুলো এই 2.5 লাখ মানুষকে দিতে হবে, কারণ এই বিশ্বাসযোগ্যতার জায়গাটা তৈরি করতে হবে, সহজে হাত ধরা যাচ্ছে না। ঠিক আছে স্যার? ইন্ট্রোডিউস হলেন, এবার আস্তে আস্তে আগাচ্ছেন হাত ধরার দিকে। ঠিক আছে স্যার? এই যে যখন এই যে এই ধরনের কন্টেন্ট গুলো আমরা ব্যবহার করি, অথবা আমরা বলার চেষ্টা করি যে ভাই তুই আমার দেখ, আমার এই বেনিফিট আছে, এই হলো প্রোডাক্টের প্রাইস, এইটা হলে তোমার এইটা হবে, এরপরে তুই আমার ওয়েবসাইটে আইসা একটু দেখ, আমার ল্যান্ডিং পেজটা ভিজিট কর, এখানে ওই প্রোডাক্টের দাম কত, কোন কালার, কোন প্রাইস, কেমন কি তোমার ফিচার, কি বেনিফিট, কি আদৌ তোমার এটা মানে ইয়া হবে কিনা, যে যে প্রাইসের সাথে তুমি সেই ভ্যালুটা পাচ্ছ কিনা, হ্যাঁ, অন্যান্যরা তোমার সম্পর্কে কি বলেছে, রিভিউ টিভিউ, এই জিনিসগুলো দেখে আস্তে আস্তে বিশ্বাসের জায়গাটা তৈরি হয়। ঠিক আছে স্যার? এরপরে ধরেন, যারা ধরেন ওয়েবসাইটে আসলো, আমি ধরলাম এই 2.5 লাখ মানুষের মধ্য থেকে 1.5 লাখ মানুষ আপনার ওয়েবসাইটে আসছে, বাকি 1 লাখ গেছে গা, তার মানে 5 লাখ থেকে আসলে 2.5 লাখ, 2.5 লাখ থেকে আরো 50 গেল, থাকলো কত? আরো 1.5 লাখ গেল, থাকলো কত? 1 লাখ মানুষ। এই 1 লাখ মানুষ তোমার ওয়েবসাইট ভিজিট, এই ওয়েবসাইট যারা ভিজিট করছে, তার মানে ওর হচ্ছে যে মোর ইন্টারেস্ট আছে। এখন শুধু একবার বললে হবে ভাই তোমার হাতটা ধরো, তাইলে হবে। ঠিক আছে স্যার? এখন ধরেন, এখন হচ্ছে যে, এখন আপনি, এই যে তারা, এই যে তারা আসলো, এটা তারা মোটামুটি এখন তারা আপনার সম্পর্কে জানে, বোঝে সবকিছু। এখন তাকে এমন একটা কিছু করা যাতে মোটামুটি প্রোডাক্টটা সে কিনে ফেলে আর কি। ঠিক আছে স্যার? তখন আমরা এই সেলস ক্যাম্পেইন রান করি। কথা বোঝা গেছে? তখন আমরা সেলস ক্যাম্পেইন রান করি। তখন হয়তো আমরা অনেক সময় অনেক স্ট্র্যাটেজি করি, খুব ভেরি সিম্পল স্ট্র্যাটেজি হচ্ছে আমাদের এটা, যে ভাই 5% ডিসকাউন্ট ফর 7 ডেজ। তখন ও চিন্তা করে কি রে, মোটামুটি ও এই যে, ওই যে অ্যাওয়ার হলো, এই কনসিডার হলো, এইটা এই সময়টা যে শুধুমাত্র আপনার প্রোডাক্টের বিজ্ঞাপনই ও দেখেছে, কিন্তু তা না, ও কিন্তু আর আপনার কম্পিটিটররাও তো সেম টাইপের বিজ্ঞাপন চালাচ্ছে, সেই অ্যাডভার্টাইজিং গুলো তারা দেখেছে। কিন্তু যে যেভাবে গ্র্যাব করে নিতে পারে, যার স্ট্র্যাটেজি যত ভালো, যার প্রোডাক্ট, প্রোডাক্ট সবার উপরে স্যার। ঠিক আছে, ফিরে আমরা প্রোডাক্ট সবার উপরে পড়ছি না? প্রোডাক্ট 1 নাম্বার হতে হবে। এরপরে আপনার এই স্ট্র্যাটেজি গুলো যার যত ভালো হবে, বা প্রাইসে, প্রোডাক্টে, কমিউনিকেশনে, স্মার্টনেসে, তারপরে হচ্ছে যে আপনার যে ব্র্যান্ডিং এ, মানে বিশ্বাসযোগ্যতার জায়গাটা তৈরি হওয়া, এই সমস্ত জায়গাগুলো যত ভালো হবে, তত আপনার হচ্ছে যে ওই পারচেস প্রবাবিলিটি বাড়বে আর কি। তখন ধরেন আপনি সুন্দর করে ছেড়ে দিলেন, তখন আমাদের ক্যাম্পেইন অবজেক্টিভ কি? সেলস। যে ভাই 5% ডিসকাউন্ট ফর 7 ডেজ, এই প্রোডাক্ট। তখন ওই লোকটা কিনে নেয়। কিন্তু হুট করে যদি আপনি হাত ধরতে পারেন না, তাহলে থাপ্পড় খাইতে হয়। ঠিক আছে স্যার? সেম ঘটনাটা ঘটে। এখন ওই যে আপনি হাত ধরলেন, যদি আপনি খুব ভালো হাত ধরেন, তাহলে সারা জীবন যাতে হাত ধরার ব্যবস্থা হয়, সে ব্যবস্থা করা, মানে প্রেম পরিণয়ে চলে যাবে। তার মানে বিয়ে করে ফেললেন, সারাদিন হাত ধরেন, কোনো সমস্যা নাই, সারা জীবন ধরে হাত ধরবেন। একটা ব্র্যান্ডের প্রোডাক্ট, সার্ভিস, তারপরে হচ্ছে প্রোডাক্টের কোয়ালিটি, সার্ভিস, তার কমিউনিকেশন, তার ব্র্যান্ডিং, এই বিশ্বাসযোগ্যতা জায়গা যদি যত ভালো তৈরি হয়, ওই ব্র্যান্ডের তত রিপিট কাস্টমার থাকে আর কি। ওই একই লোক আপনার ব্র্যান্ড থেকে বারবার কিনতে থাকবে। ওই যে যদি ভালো হাত ধরেন, তাহলে সারা জীবনের জন্য হাত ধরে রাখবেন। ঠিক আছে স্যার? এই হলো মোটামুটি এই ক্যাম্পেইন অবজেক্টিভের ব্যাপার স্যাপার। ঠিক আছে স্যার? এখন এই জায়গা, এই জায়গা সব যে কোনো ইসের ক্ষেত্রে সেম। তাহলে এখানে লিড কেন আসলো? ঠিক আছে স্যার? লিড কি জিনিস সেটা আমরা বুঝলাম, বুঝতে হবে আবার। আচ্ছা, সেলসটা হচ্ছে, যেমন ধরেন যে আমরা দারাজে যাই, বা এখান থেকে যেমন ধরেন এই প্রোডাক্টটা আমরা কি করতে পারি, আমার ভাল লাগলো, আমি জাস্ট এখানে সিলেক্ট করব, তারপরে আমার পছন্দ হইলো, আহ, কি রে ভাই প্রোডাক্টটা নাই, দিস প্রোডাক্ট আউট অফ, এটা না, একটু কাট করো, ধরেন একটু কাট করি, চেক আউট করি, নাম ফোন নাম্বার দিলে আমি কিনে ফেলতে পারি। এই ধরনের যে 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 বিজনেস গুলো, সেটা অনলাইনে হোক আর অফলাইনে হোক, অনলাইনে হতে পারে, অফলাইনে হতে পারে, আপনারা সাধারণত যার কাজ করবেন তারা অনলাইনে আর কি। ঠিক আছে স্যার? তো যে ব্র্যান্ড গুলো, ধরেন আপনার প্রোডাক্ট পছন্দ হইলো, আপনি ওয়েবসাইটে গেলেন, অ্যাড টু কার্ট করলেন, চেক আউট করলেন, পারচেস করে বের হয়ে আসলেন, এই ধরনের প্রোডাক্টগুলোকে আমরা বলি হচ্ছে রিটেল প্রোডাক্ট বা B2C প্রোডাক্ট। B2C মানে যে লারিফ কি একটা বিজনেস, আর আমি যে প্রোডাক্টটা কিনতেছি, আমি কে? আমি কনজিউমার। তাহলে B2C মানে বিজনেস টু কনজিউমার।
বা কাস্টমার যেটাই বলেন আর কি, ঠিক আছে, কাস্টমারই বলা ভালো। বি টু সি, বিজনেস টু কাস্টমার, মানে ডিরেক্ট লারিব একটা বিজনেস থেকে কাস্টমারের হাতে চলে আসলো, ঠিক আছে স্যার। কনজুমার বলতেও পারেন, নাও পারেন, কারণ এখানে একটু একটা ইয়ে আছে, সেটা আপনারা অলরেডি জানেন, তারপর একটু বলে ফেলি যে যেমন ধরেন বাচ্চার গুঁড়ো দুধ কেনে মা বাবা, কিন্তু কনজিউম করে, ব্যবহার করে, খায় কি বাচ্চা। তার মানে এখানে কনজুমার হচ্ছে বাচ্চা, বাট কাস্টমার হচ্ছে বাচ্চার মা বাবা, কারণ বাচ্চা তার অর্ডার দেয় না, তাই না স্যার? এরকম আর কি। তার মানে বিটুসি মানে বিজনেস টু কাস্টমার, কাহিনী শেষ। ঠিক আছে স্যার। এই ধরনের বিজনেস গুলো, এই ধরনের রিটেল বিজনেস গুলোকে আমরা বলি হচ্ছে বিটুসি বিজনেস। ঠিক আছে। এখন ধরেন যে আমরা, ধরো যে রিপ স্যাট নামে এক ভদ্রলোক আছে, হ্যাঁ, রিপ চ্যাট, আমরা ধরেন রিপ চ্যাট এটার উদাহরণ দিলাম, আর অনেক উদাহরণ থাকতে পারে। আর একটা বুঝলাম, বুঝে ফেললাম। রিপসেট একটা চ্যাটিং সলিউশন। তার মানে যে এখানে যে চ্যাটিং উইন্ডোটা, এটা হচ্ছে রিপসেটের প্রোডাক্ট। ঠিক আছে, এখানে আপনার নাম ফোন নাম্বার দিয়ে, এদের এআই ফেআই আছে, আপনি হাই হ্যালো দিলে ওরা কথাবার্তা বলে। ঠিক আছে স্যার। তার মানে লারিব একটা কি বিজনেস, রিপসেট আর একটা বিজনেস। এদের সলিউশন কি? এই সমস্ত ওয়েবসাইটে চ্যাটিং সলিউশন দেয় থ্রু এআই। এখানে কোনো কিছু নক টক করলে এআই আনসার দেয়। এই সলিউশনটা প্রোভাইড করে রিপসেট কোম্পানি। ঠিক আছে স্যার। তার মানে রিপসেট একটা বিজনেস, এই লারিব আর একটা বিজনেস। যখন কোনো প্রোডাক্ট বা সার্ভিস এক বিজনেস থেকে আরেক বিজনেসের কাছে যায়, সেটাকে আমরা বলি হচ্ছে বিটুবি বিজনেস। আর যখন একটা প্রোডাক্ট এক বিজনেস থেকে ডিরেক্ট কাস্টমারের কাছে যায়, সেটাকে আমরা বলি হচ্ছে বিটুসি বিজনেস। ঠিক আছে স্যার। তার মানে এই চ্যাটিং সলিউশন, এখন ধরেন এখানে আপনি যদি স্টার্ট ফ্রি ট্রায়াল দেন, 15 দিন ইউজ করলেন, আপনার ওয়েবসাইটের সাথে ইন্টিগ্রেট করলেন, সবকিছু যদি ভালো টালো লাগে, এটা কিন্তু এমন না যে ঠিক আছে আমার পছন্দ হয়েছে, অ্যাড টু কার্ট করলাম, চেক আউট করলাম আর পারচেস করে ফেললাম, না। এই ধরনের প্রোডাক্ট আপনার পছন্দ হলে আপনি স্টার্ট ফ্রি ট্রায়ালে ক্লিক করলেন, দেন হচ্ছে যখন আপনি স্টার্ট ফ্রি ট্রায়ালে ক্লিক করেন, দেখেন কি হয় আসলে। এখানে আপনার নাম দেন, আপনার ইমেল অ্যাড্রেস দেন, পাসওয়ার্ড দেন, ফোন নম্বর দেন, সাইন আপ করে রেখে দেন। তারপরে কি আপনি বাই ডিফল্ট কিনে ফেলেন? না। যেমন এখানে আপনি কিন্তু ইজিলি কিনে ফেলতে পারেন, দেখেন আপনি এখানে ক্যাশ অন ডেলিভারি, বিকাশ পেমেন্ট করলেন, ওরা 2-1 দিনের মধ্যে আপনার বাসায় পৌঁছে দেবে। এই প্রোডাক্টের কি সেই সুযোগ আছে? না। তখন কি হয়, এই ধরনের বিজনেস গুলো, বিটুবি বিজনেস গুলো, বিটুবি বিজনেস গুলো যেটা হয়, যখন আপনি নাম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস দেন, তার মানে আপনি অ্যাড রান করলেন, অ্যাড রান করার পরে এখানে এসে একজন ফর্ম ফিল আপ করলো। ফর্ম ফিল আপ করা মানে কি, তার পার্সোনাল ইনফরমেশন দিল, তার নাম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, এগুলো দিল। অন্যান্য বিজনেসের ক্ষেত্রে আরো অনেক ইনফরমেশন নিতে পারে, এই বিজনেসের ক্ষেত্রে এতটুকুই নিয়েছে ধরো। এইবার এইটা চলে যাবে ওদের কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট যে অ্যাপ্লিকেশন বা সফটওয়্যার আছে, সেখানে। সেখানে যে এটা একটা অ্যাসাইন হবে যে ওদের যে সেলস পার্সন আছে, তাদের কাছে সেলস পার্সন সকালে আইসা 10টার সময় আপনাকে একটা মেল দিবে। এই মেইলে যেহেতু ইনফরমেশন গুলো আপনি দিয়েছেন ও জানে, ফার্স্ট নেম পাইছে, ইমেল হয়েছে, ফোন নাম্বার, অথবা আপনার একটা ফোন নাম্বার দিতে পারে যে ভাই তুমি তো আমার, এটা ইন্ট্রোডাকশন মেল, যে ভাই তুমি তো আমার ওয়েবসাইট ইন্টারেস্ট শো করেছো, তোমার কি ধরনের বিজনেস, তোমার ওয়েবসাইটের অ্যাড্রেসটা দাও, আমরা একটু চেক করে দেখি, তোমাদের একটা ডেমো দিই, ডেমো দিয়ে দেখি তুমি রান করো, অথবা তোমার নতুন কোনো ফিচার টিচার আছে কি না আছে সেগুলো আমাকে বলো, তারপর আমি তোমাকে দিই। ঠিক আছে স্যার। সো এই ধরনের বিজনেস গুলো একবারে সেল হয় না স্যার। তার মানে এই প্রক্রিয়াটা, মানে এটা ডেটা আছে যে একটা বিটুবি বিজনেসের সেলস 6 থেকে 18 মাস পর্যন্ত লাগতে পারে। আমার কথা না, ওই বিজনেস কি যেন, হার্ভার্ড বিজনেস রিভিউ নামে একটা ইয়ে আছে, দেখবেন, হ্যাঁ, ফেসবুক পেজ আছে, লিঙ্কডইনে আছে, ইউটিউবেও আছে, এবং ওদের মেইলে ইয়া করলে আপনার মেইলও করতে পারে। এই খুব ভালো একটা ইয়া আর কি, বিজনেস নিয়ে পড়ালেখার জন্য খুব ভালো আছে এরা। ওই ওই ওখান থেকে এই ডাটাটা পেয়েছিলাম আর কি, যে একটা বিটুবি বিজনেস 6 থেকে 18 মাস পর্যন্ত আপনার এই পুরো সেল ক্লোজ হতে লাগে। তার মানে কি, প্রথমে এটা নিল, তারপরে যদি কোনো ফিচার টিচার থাকে বলবো যে আমার এই ফিচার লাগবে, তুমি দিতে পারলে দিবা, না দিতে পারলে না দিবা। এরপরে একটা পর্যায়ে সে রিভিউটা শেষ হবে, তারপরে মোটামুটি সবকিছু চেক টেক করে তারপরে বলবো যে ভাই ডিল ক্লোজ, ভাই আমার এতগুলো লাগবে, কয় টাকা লাগবে, টাকা পয়সা দিয়ে দিল, কাহিনী শেষ। এরপরে সার্ভিস টার্ভিস তো থাকবে। এই ধরনের বিজনেস গুলো হুট করে এটা হয় না। এই বিটুবি বিজনেসের ক্ষেত্রে আমরা হচ্ছে লিড জেনারেশন ক্যাম্পেইন চালাই। তাহলে লিড মানে কি, ক্লায়েন্টের কাছ থেকে ক্লায়েন্টের প্রথমে অ্যাওয়ারনেস করি, তারপরে তার ইন্টারেস্ট গ্রো করাই, তারপরে একটা লিড ক্যাম্পেইন চালাই। লিড ক্যাম্পেইন চালাই, তার কাছ থেকে পার্সোনাল ইনফরমেশন কালেক্ট করি, তারপরে আমার সেলস পার্সন তার সাথে কমিউনিকেট করতে থাকে। দেন পরে আস্তে আস্তে ওই প্রোডাক্ট বা সার্ভিসটা তুমি বিক্রি করো। তাহলে সাধারণত B2C কোম্পানির ক্ষেত্রে আমরা সেলস ক্যাম্পেইন চালাই, মানে বিভিন্ন ধরনের রিটেল ব্র্যান্ড, এই দারাজ, এই পিকাবো, এই লারি বাড়ো, অমুক তমুক, এরা যারা আছে, তাই না? আর
এই ধরনের যেমন রিপস্যাট এই ধরনের B2B বিজনেসের ক্ষেত্রে আমরা লিড ক্যাম্পেইন রান করে থাকি। ঠিক আছে স্যার? রিয়েল এস্টেট, যেমন ধরেন রিয়েল এস্টেট বিজনেস, আমরা ধরেন কি যেন ভাই, এটা রিয়েল এস্টেট বিজনেস নাম কর না ভাই, আহ এই দেখি, রূপায়ণ, রূপা, রূপায়ণ বলা হয়নি ভাই, রূপায়ণ, এই ফ্ল্যাট সেল লিখে দাও, রূপায়ণ সিটি। ঠিক আছে, ধরো আমরা রূপায়ণেই যাই, আরেকটা কি যেন আছে ভাই, ধর রূপায়ণেই গেল না, যা, এটা হচ্ছে রূপায়ণের ওয়েবসাইট। এখন আপনার কি এরকম ব্যাপার হলো যে এই ধরনের বিজনেসের ক্ষেত্রে ঠিক আছে ভাই, আমি ধানমন্ডিতে একটা ফ্ল্যাট কিনবো, অ্যাড টু কার্ট করলেন, চেক আউট করলেন, পারচেস করলেন, একটা ফ্ল্যাট আপনার বাসায় এসে দিয়ে গেল, এরকম না। কি হয়, এই ধরনের বিজনেস আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি যাতে আপনাদের পরবর্তী এরকম কাজে অনেক সুবিধা হবে আর কি। এরপর মাথা খাটাতে হবে। তো ধরো কি হয় এই ক্ষেত্রে, এই ক্ষেত্রে প্রথমে হচ্ছে ধরো আমরা এরকম ওয়েবসাইট ভিজিট করি, এরপরে যদি এর আমরা কোথায় কি আছে কি না আছে সেগুলো দেখি, হ্যাঁ, কোন 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 প্রজেক্ট আছে, এরপরে এদের একটা হোয়াটসঅ্যাপে নক দিই, ঠিক আছে, অথবা এই নাম্বারে কল দিই। তারপরে ওরা ঠিক আছে ভাই, আপনি আসেন আমাদের অমুক জায়গায় ধানমন্ডি আমাদের ইসে বসুন্ধরার মধ্যে একটা ইয়ে আছে, বেশি বকবক করতেছি নাকি, বসুন্ধরার মধ্যে একটা আমাদের একটা ফ্ল্যাট আছে, রেডি ফ্ল্যাট অলরেডি, আপনি কিনতে পারেন, এসে এটা কিনে কিনে ফেলতে পারেন। আসার সময় অবশ্যই ভাবিকে সাথে নিয়ে আসবেন, কারণ সেই ভালো করে জানে কোথায় কিচেন হতে হবে, কোথায় দক্ষিণা বারান্দা হতে হবে, কোথায় অমুক কি হবে, নাহলে হবে। ঠিক আছে স্যার? সো এই জিনিসগুলো দেখার পরে তারপরে পার স্কয়ার ফিট কত, সুইমিং পুল আছে কিনা, এই দক্ষিণা বারান্দা আছে কিনা, উপরে কমিউনিটি স্পেস আছে কিনা, নিচে গ্যারেজ আছে কিনা, বিভিন্ন জিনিসপত্র যায় না শুই না। তারপরে ভাই ডাউন পেমেন্ট কত দিতে হবে, তারপরে কিস্তি কত দিতে হবে, ব্যাংকের লোন করে দিবেন কিনা, বিভিন্ন কাহিনী। এই জিনিসগুলো করার পরে এই ধরনের বিজনেসে কিন্তু সেল হয়। এই ধরনের বিজনেসের ক্ষেত্রে ইন্টারেস্ট পিপলদের কাছে আমরা অ্যাডভার্টাইজিং করি এবং লিড কালেক্ট করি। তার মানে কি, তার নাম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, বাড়ি কোথায়, থাকে কি, গার্লফ্রেন্ড কয়টা, সই কোথায়, ঘুমাই কোথায়, এই বিভিন্ন জিনিসপত্র কালেক্ট করি। তারপরে কোয়ালিফাইড লিডটা যাচাই বাছাই করে তাকে কল দিই, তারপরে একটা সেল কিন্তু ক্লোজ হয়। সেম ভাবে ধরো তোমার গাড়ি import.com, গাড়ি ইম্পোর্ট, ধরেন গাড়ি import.com, যখন আপনি একটা গাড়ি কেনেন কি করেন, আপনার একটা গাড়ি পছন্দ হইলো, অ্যাড টু কার্ট করলেন, চেক আউট করলেন, পারচেস করলেন, আর একটা গাড়ি একটা ডেলিভারি ম্যান মাথায় করে নিয়ে এসে আপনার বাসায় দিয়ে গেলেন না। বিষয়টা এরকম হয় না। বিষয়টা কি হয়, এই ক্ষেত্রে কিন্তু আপনি ওয়েবসাইট ভিজিট করেন, তাদের কন্টাক্ট আস পেজে যান, তাদের অ্যাবাউট আস পেজে যান, তারপরে তাদের যদি ভালো লাগে তারপরে তাদের একটা ফোন দেন, ফোন দেওয়ার পরে বলেন যে ভাই আমাদের অমুক জায়গা আছে ইয়া আউটলেট, সেখানে আসেন ভাই, আমি এই গাড়ি চাই, অপশন গ্রেড কত, অমুক কত, তমক কত, কবে এনে দিবেন, প্রাইস কত, ভাই অমুক জায়গা দেখলো। পাশাপাশি কিন্তু আপনি একই সাথে দুই তিনটা কোম্পানি তা দেখতেছেন, যেখানে আপনার ভালো লাগে সেখানে আপনি নেন, তাই না? এরপরে এই ধরনের ডিল গুলো ক্লোজ হয়। এই ধরনের এইগুলো ধরো B2B না, এটা ধরো ওয়ান কাইন্ড অফ B2C বলতে পারেন, কারণ যে কাস্টমার সে নিজেই কেনে, এমন না যে বিজনেসের কাছে সেল করতেছে। আবার কোনো কোম্পানি কিনলে এটা B2B বলে। যেমন ধরেন একটা গ্রুপ অফ কোম্পানি তার এমপ্লয়ীদের আনানোর জন্য সে 50টা গাড়ি কিনবে ধরেন, এটা কিন্তু আবার B2B সেল। অ্যাজ ওয়েল এজ এটা কিন্তু আবার B2C সেলও, কারণ একটা কাস্টমার আপনি যে কিনতে পারেন, আমি যে কিনতে পারি, ফ্ল্যাটের ক্ষেত্রেও তাই, আপনি যে কিনতে পারেন, তাই না, আমি যে কিনতে পারি, B2। কিন্তু এই ধরনের বিজনেসের ধরন অনুযায়ী আমাদের লিড জেনারেশন ক্যাম্পেইন রান করে। তার মানে কি, শুধুমাত্র B2B বিজনেসের ক্ষেত্রে যে আমরা লিড ক্যাম্পেইন করি না, এখানে ব্যবসার ধরন অনুযায়ী আমরা B2C করব কি B2B করব, মানে সরি সেলস ক্যাম্পেইন করব, লিড ক্যাম্পেইন করব, সেটা হচ্ছে ডিপেন্ড করে বিজনেসের ধরন অনুযায়ী। ঠিক আছে স্যার? অনুরূপ ভাবে আমরা একটা উদাহরণ দিয়ে এটা দিয়ে শেষ করে দেবো ভাই। এই জিনিসগুলো লাগবে, প্রচুর কাজ আসছে স্যার, এগুলোই কথা, এটা ক্যাম্পেইন করা সহজ। যেমন এইচজেড অ্যাসোসিয়েটস, এইটার কাজ হলো ইউকে ইউনিভার্সিটিতে যারা পড়ালেখা করতে যায়, তারা হচ্ছে যে এদের থ্রু দিয়ে, এদের কনসালটেন্সি কোম্পানি, এডুকেশন কনসালটেন্সি কোম্পানি। এখন কি আপনার ইয়া এখানে আপনি ধরেন যে ঠিক আছে ভাই, আমি হচ্ছে ইউকে বার্মিংহাম ইউনিভার্সিটিতে পড়বো, আপনি বার্মিংহাম ইউনিভার্সিটি সিলেক্ট করলেন, অ্যাড টু কার্ট করলেন, চেক আউট করলেন, পারচেস করলেন, আর ওদের এম্বাসি থেকে আপনার একটা লেটার পাঠাইলো, আপনি যে সাবমিট করলেন, আপনার চলে গেলেন না। এই ধরনের বিজনেসের ক্ষেত্রে ধরো কেউ পিএইচডি করতে যায়, কেউ ইন্টারমিডিয়েট পাস করে ওখানে অনার্স হায়ার এডুকেশনে যায়, তাই না, বিভিন্ন ডাক্তার ইঞ্জিনিয়ার এক এক ভাবে যায়। তার মানে কি, ওরা হচ্ছে যে টার্গেট করে যে আমার এই গ্রুপ অফ পিপল, মানে ডাক্তাররা যারা বিদেশে ইউকে তে পড়তে যাবে তাদেরকে টার্গেট করে, যারা পিএইচডি করতে যাবে তাদেরকে টার্গেট, যারা এমবিএ করতে যাবে তাদেরকে টার্গেট করে, যারা হায়ার এডুকেশন মানে অনার্স লেভেলে করতে যাবে তাদেরকে টার্গেট করে ধরো। এইবার এই মানুষগুলো কি হয়, তাদেরকে তারা একটা লিড ফর্ম করে, ওই লিড ফর্মে তার নাম, ফোন নাম্বার, আইএলটিএস স্কোর কত, আইএলটিএস আদৌ আদৌ দিয়েছে কিনা,
আইএলটিএস কত, সে কোন সাবজেক্টে পড়ালেখা করতে চায়। এরপরে সেটা লিড সাবমিট করলো। লিড সাবমিট করার পরে তারপরে ওখানকার যে সেলস পার্সন বা কাউন্সিলর বা যারা আছে তাদেরকে সাথে ওরা অফিসে যোগাযোগ করে। তারপরে বলে ভাই আমার আইএলটিএস স্কোর এত, আমি হচ্ছে যে কি বলে মানে আমি ইউনিভার্সিটিতে পড়তে চাই, এই সাবজেক্টে পড়তে চাই। ওরা তখন সাজেস্ট করে ভাই এই ইউনিভার্সিটি তোমার ভালো হবে, এটা করলে ভালো হবে, এটা করলে ভালো হবে। দেন তারা একটা অ্যাপ্লিকেশন করে, অ্যাপ্লিকেশন করার পরে তারা ভাইবা নেয়, ভাইবা নেওয়ার পরে একটা লেটার আসে। দেন হচ্ছে যে ভিসা দেয়, দেন তারা যায় হচ্ছে যে পড়তে যায়, তাই না? এটাও কিন্তু একটা ওয়ান কাইন্ড অফ B2C। বাট এই ধরনের ক্ষেত্রেও আমরা লিড জেনারেশন ক্যাম্পেইন করে থাকি, ঠিক আছে? তাহলে এই জিনিসটা আমরা বুঝলাম। এখন কি আমরা এটা আন্দাজে করবো? হ্যাঁ, না, আমরা এখন বুঝতে পারলাম যে আসলে আমাদের এই ঘটনাগুলো ঘটা যাবে, কখন কোন স্টেজে আমরা এটা করবো, ঠিক আছে স্যার? এখন ধরেন একটা বিজনেস, ভাই আমার নতুন বিজনেস, না তাহলে কি আমি অ্যাওয়ারনেস কনসালটেশন এড চালাবো? না, চালানোর দরকার নেই। ধরেন এই যে ক্লোজ আপ, ক্লোজ আপের সবাই চেনে, এরা সবাই আবার ক্লোজ আপ নিয়ে, কিন্তু ওরা কি করে ভাই? ওরা এড চালায় 12 ঘন্টা পর্যন্ত সতেজ নিঃশ্বাস। দেন না দুইটা কালামাইয়া আর বলা কাছাকাছি যায় দুর্গন্ধ, পরবর্তীতে ক্লোজ আপ ইয়ার করার 12 ঘন্টা পর্যন্ত সতেজ নিঃশ্বাস, মুখের কোনায় কোনায় পরিষ্কার করে, জীবাণু থেকে রক্ষা করে কে? ক্লোজ আপ। এই ধরনের একটা আমরা দেখি না? এটা কি? এটা কি অ্যাওয়ারনেস? না, এটা কনসিডারেশন। কনসিডার মানে ভাই কনসিডার কর, কনসিডার কর, কনসিডার কর, তার মানে কি? মানুষ ক্লোজ আপ চেনে, অ্যাওয়ার, কিন্তু তাদেরকে বিভিন্ন ফিচার, বিভিন্ন বেনিফিট বলে বলে ভাই একটু কনসিডার করে দেখ, একটু ইউজ করে দেখ, একটু ইউজ করে দেখ, তখন আমরা ওয়েবসাইট ট্রাফিক এই ধরনের অ্যাড গুলো রান করতে পারি, ঠিক আছে স্যার? মিনিস্টার ফ্রিজ, আবার দেখেন ঈদের সময় মিনিস্টার কি যেন হাম্বা অফার, মিনিস্টার ফ্রিজ কিনে জিতুন গরু। মিনিস্টার ফ্রিজ কিনলে কোরবানির সময় অফার দেয়, গরু জিতবেন। তার মানে এখানে কি ডিরেক্ট সেলস পিস, তার মানে এটা কি? সেলস ক্যাম্পেইন, কনভার্সন ক্যাম্পেইন, ডিরেক্ট, ঠিক আছে স্যার? আবার ধরেন ডাব, ডাব ময়েশ্চার লক টেকনোলজি, চুলের জট চিরুনিতে আটকায় না। এই কথাগুলো কে বলে ভাই? ডাব কন্ডিশনার বলে। তার মানে কি? ডাব কন্ডিশনার কনসিডারেশন করতেছে, বেনিফিট বলতেছে, ভাই তোমার চুলে চিরুনি দিতে গেলে তোমার চুল আটকায় যায়, কোনো সমস্যা নেই, ডাব কন্ডিশনার ব্যবহার করো, বেনিফিট বলতেছে। কনসিডারেশন স্টেজ, কনসিডার কর, কনসিডার কর, ঠিক আছে স্যার? ডিরেক্ট সেলস এর কথা কিন্তু বলছে না, কনসিডার কর, কনসিডার কর। এরকম আর কি। জীবাণুমুক্ত প্রতিদিন স্যাভলন সোপ, কি বলতেছে? জীবাণুমুক্ত প্রতিদিন স্যাভলন সোপ, তার মানে কি? ডুডলস খান নাই মানে নুডলসই খান নাই। ওফ, কত দারুণ বিজ্ঞাপন! ডুডলস খান নাই মানে কি? নুডলসই খান নাই। এখানে কিন্তু সে দুইটা কাজই করবে। তার মানে নুডলস সবাই চেনে, এখন ডুডলস একটা নতুন কোম্পানি, তাহলে অ্যাওয়ারও করতে হবে, এবার কনসিডারেশনও করতে হবে। ডুডলস খান নাই মানে নুডলসই খান নাই, তার মানে বুঝাইলো ডুডলস একটা নুডলস, ভালো কথা। ডুডলস খান নাই মানে নুডলসই খান নাই, তার মানে অন্যান্য যা কিছু খাইছে ভাই এর থেকে স্বাদ এটার বেশি। অ্যাওয়ারনেস হলো, কনসিডারেশনও হলো যে ভাই একটু কিনে দেয়, ঠিক আছে স্যার? এই ধরনের জিনিসপত্রগুলো আমরা এই ধরনের, তার মানে কি, যে ধরনের যদি নিউ বিজনেস না হয় আমরা কনসিডারেশন ক্যাম্পেইন চালাতে পারি। দেন আমরা ওখান থেকে যারা রেসপন্স করে তাদেরকে আমরা সেলস ক্যাম্পেইন চালাতে পারি, ঠিক আছে স্যার? অ্যাপ প্রমোশনটা দেখাতে পারবো না, একই জিনিস, বাট এখানে আমি একটা সিম্পল কথা বলে রাখি, তাহলে পরবর্তীতে যদি কাজটা পান সুবিধা হয়। সেটা হলো অ্যাপের আমরা কয়েকটা জিনিস দেখি। যেমন ধরুন কোন একটা, যখন আমরা কোন একটা কোম্পানি অ্যাপ নিয়ে আসি, যেমন ধরুন আমরা পাঠাওয়ের কথা যদি বলি, পাঠাও দেখবেন যখন প্রথম নিয়ে আসলো দেখবেন ওরা মোড়ে মোড়ে অ্যাক্টিভেশন প্রোগ্রাম করতো। আপনি রাস্তায় যাচ্ছেন, হুট করে ধরো, ভাই এদিকে আছেন, কি হয়েছে ভাই? আপনার মোবাইল নাম্বার নিয়ে পাঠাওটা, পাঠাও অ্যাপটা ইনস্টল করেন, অ্যাক্টিভ করেন, এই প্রথম রাইডে 100 টাকা পাবেন। অ্যাক্টিভেশন, অ্যাক্টিভেশন, তার মানে কি? ইনস্টলেশন ফার্স্ট। এবার ধরো ওই অ্যাপের মধ্যে কি অ্যাক্টিভিটি করতেছে, যেটাকে আমরা বলি ইন অ্যাপ অ্যাক্টিভিটি। ধরো প্রতিদিন একটা লোক সকালবেলা উঠে সার্চ দেয় বনশ্রী টু ধানমন্ডি, ওর অ্যাক্টিভিটিটা কি? বনশ্রী থেকে ধানমন্ডি প্রতিদিন, অথবা মাঝখানে একদিন দেই নাই, শুক্রবারে দেয় না, শনিবারে দেয়, বাকি 5 দিন দেয় ডেটা। তার মানে হেলাফুত প্রতিদিন অফিসে যায়, শুক্র আর শনিবার যেহেতু যায় না, আর পাঠাও রাইড নিয়ে মাঝখানে যেহেতু যায়, সেহেতু ওরে। এখানে কিন্তু আমরা ডাটা পাইলাম ইনঅ্যাক অ্যাক্টিভিটির উপরে ইচ্ছা ভিত্তি করে আমরা তাদেরকে ইয়ে করতে পারি ভাই। মানে অফিসে তো ওই দিন যাই, বাকি 5 দিন, এই বাকি 2 দিন ভাই একটু বউ নিয়ে ঘোরো, পাঠাও রাইড নাও, এটা বাইক না, একটা ইয়া ভাড়া করো, প্রাইভেট কার নাও। এই ডেটা নিয়ে আমরা এই ধরনের খেলা আমরা এখানে খেলি আর কি, ঠিক আছে স্যার? আরেকটা হচ্ছে লোকাল স্টোর ভিজিট। যেমন ধরেন
যেটা এই ধরনের ক্যাম্পেইন গুলো আমরা সাধারণত করা হয়, এটা ফেসবুকে ছিল, তুলে দিয়েছে, কারণ ফেসবুকে ভাবে কাজ করে, ফেসবুকে তো ডাটা নেই। এই ক্যাম্পেইন গুলো হচ্ছে আমরা কখন করি, যখন ধর আমার ফিজিক্যাল স্টোর আছে। আমি চাই, যেমন ধরেন সামনে ঈদ আসতেছে, প্রত্যেকটা ফ্যাশন ব্র্যান্ড ফাটায় ফেলবে যে ভাই আয় আয় আউটলেটে আয়, আউটলেটে আরো, আউটলেটে আয় পাঞ্জাবি গে, ঠিক আছে। তো এই ধরনের ক্যাম্পেইন গুলো তখন আমরা হচ্ছে যে একটা লোকাল স্টোর, তার মানে আমার একটা আছে এখানে 5-10 কিলোমিটারকে সিলেক্ট করে এর মধ্যে থেকে আমরা টার্গেট করি এবং মানুষকে মোটিভেট করার চেষ্টা করি, ভাই তুমি আমার আউটলেটে আসো আর পাঞ্জাবি কেনো, আউটলেটে আসো আর থ্রি পিস কেনো, আউটলেটে আসো আর টুপি কেনো, পাজামা কেনো, এই জিনিসগুলো আমরা ইয়ে করি। এই সমস্ত ক্ষেত্রে আমরা লোকাল স্টোর ভিজিট ক্যাম্পেইন করি, যাদের অবশ্যই ফিজিক্যাল স্টোর আছে। ঠিক আছে স্যার? তাহলে এখনো কিন্তু আমরা বুঝে গেলাম, এখন যদি আমার স্ট্র্যাটেজি ডেভেলপ করতে হয়, ক্লায়েন্টকে যে ভাই আপনার নতুন কোম্পানি না পুরাতন কোম্পানি, দেখি তো আপনার গুগল অ্যাডস অ্যাকাউন্টে কতগুলো এখন পর্যন্ত সেল হয়েছে, এই যে ব্যাপারটা, তখন আপনি বুঝে পারবেন না যে আমার এখানে কোন স্ট্র্যাটেজি দিয়ে খেলতে হবে। একদম অ্যাওয়ারনেস অ্যাওয়ারনেস কনসিডারেশন করে সেলসে যাবেন, নাকি কনসিডারেশন করে সেলসে যাবেন, নাকি ডিরেক্ট সেল, আপনি স্ট্র্যাটেজি ডেভেলপ করতে পারবেন না? পারবেন। এবং এখানে কন্টিনিউ আমি কথা বলবো, বাট আর হালকা একটু বলে দিই। তার মানে এখানে আমরা যে টোনে কথা বলি, এখানে আরেকভাবে টোনে কথা বলি, এখানে আরেক টোনে কথা, তাই না? এখানে আমরা বলি যে ভাই তুমি কে, তুমি কি করো। এখানে আমরা বলি যে ভাই এটা না হলে তো জীবন শেষ, 12 ঘন্টা পর্যন্ত সতেজ নিঃশ্বাস। আর এখানে বলে যে ভাই 5% ডিসকাউন্ট, ক্লোজ আপ তাড়াতাড়ি কেন। ঠিক আছে? তার মানে কি, এখানে কিন্তু ইয়াও চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে স্যার? এই জিনিসগুলো মেনটেন করে আমাদের এই ক্যাম্পেইন অবজেক্টিভ করিতে হয় আর কি। এখান থেকে কিন্তু আমরা স্ট্র্যাটেজি বানাই ফেলতে পারবো। ঠিক আছে স্যার? আচ্ছা, ঠিক আছে, আমরা এখানে সিলেক্ট করি এটা, আমরা একটু এখানে যাই। আচ্ছা, আহ এখানে এবার বলতেছে যে কনভার্সন জিনিসটা কি, যদিও আমরা জানি না, তারপরও এখন আমরা এটা একটু বুঝবো, কিন্তু এটা নিয়ে আমাদের 1-2টা ক্লাস হবে যেখানে আমরা পূর্ণাঙ্গ ভাবে শিখবো কনভার্সন ট্র্যাকিং জিনিসটা কি, কনভার্সন কি। আমরা বোঝার একটু চেষ্টা করি কনভার্সন জিনিসটা কি। কনভার্সন মানে হলো তোমার ক্যাম্পেইনের অবজেক্টিভ কি, ট্রাফিক, অথবা তোমার ক্যাম্পেইনের অবজেক্টিভ কি, সেলস। কোন একটা তোমার ক্যাম্পেইনের অবজেক্টিভ যা, ওই অবজেক্টিভ অনুযায়ী তোমার অ্যাড দেখলো, সামওয়ান এখানে ক্লিক করলো এবং ওয়েবসাইটে আসলো, সে একটা কি করলো, সে অ্যাড টু কার্ট করলো, চেক আউট করলো, পারচেস করলো, বাই হয়ে গেলো। তার মানে তোমার ক্যাম্পেইনের অবজেক্টিভ কি ছিল, সেলস। তোমার ইউজাররা কি করলো, অ্যাডটা দেখলো, দেখার পরে যদি সে প্রোডাক্টটা কিনে ফেলে, তার মানে তুমি যেটা চেয়েছিলে, তোমার ক্যাম্পেইনের অবজেক্টিভ যেটা ছিল, সেটা যদি ওই ইউজারদের দ্বারা অ্যাচিভ হয়, ফুলফিল হয়, তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে কনভার্সন। ধরুন আমার ক্যাম্পেইনের অবজেক্টিভ লিড, তার মানে সামন তোমার একটা দেখলো, তোমার ওয়েবসাইটে আসলো, নাম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস দিয়ে সাবমিট করলো, তোমার ক্যাম্পেইন অবজেক্টিভ কি ছিল ভাই, লিড ছিল। সামন তোমার অ্যাড দেখলো, ওয়েবসাইটে আসলো, নাম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, বাপের নাম, অমুক তমুক দিয়ে সাবমিট করলো। তোমার ক্যাম্পেইন অবজেক্টিভ যা ছিল সেটা কি তোমার ফুলফিল হয়েছে ওই ইউজারের দ্বারা, যাদেরকে তুমি অ্যাড দেখাচ্ছ অডিয়েন্সকে? হ্যাঁ, হয়েছে। তাহলে এটাকে আমরা বলবো একটা কনভার্সন। কথা বুঝে গেছে? ডিজিটাল মার্কেটিং এর এটা ভাষায় আমরা বলি কনভার্সন। সাধারণত বি টু সি বা রিটেল বিজনেস বা ই কমার্সের ক্ষেত্রে আমরা সেলস মানে একটা কনভার্সন বলি। বি টু বিজনেসের ক্ষেত্রে বা এই ধরনের বিজনেসের ক্ষেত্রে দেখালাম যেগুলো, সেক্ষেত্রে একটা ফুলফিল হওয়া মানে লিড বলি। ঠিক আছে স্যার? এই, এটা আমরা শিখবো পরবর্তীতে কিভাবে করে। নেক্সট, এবার প্রশ্ন হলো যে আমি এই ক্যাম্পেইনটা, আমার ক্যাম্পেইনের অবজেক্টিভ যা, সেটা আমি অ্যাচিভ করব কোন ক্যাম্পেইন টাইপ দিয়ে। সেটা কি সার্চ অ্যাড, না ডিসপ্লে অ্যাড, না শপিং অ্যাড, না ভিডিও, না পারফরমেন্স? ঠিক আছে স্যার? সাধারণত আমরা যখন সেলস অ্যাড রান করি গুগল অ্যাডে, তখন এখানেও আমরা একদম ফানেলিং করে করতে পারি, সেক্ষেত্রে প্রচুর পরিমাণে খরচ টরচ হয়, বড় কোম্পানি ছাড়া এই খেলা খেলে না। সামনে আমরা আরো জানবো। সাধারণত আমরা যখন কোনো সেলস ক্যাম্পেইন রান করি, পর্যাপ্ত ইয়া আছে কি বলে, পর্যাপ্ত সার্চ ভলিউম টলিউম আছে, কি অর্ডার এখন আমরা জানি না, শিখিনি, ওইগুলো পরবর্তীতে শিখবো। তাহলে আমরা সার্চ ক্যাম্পেইন রান করি ডিরেক্ট। এখানে একটাই, মানে এটাকে আমরা বলি শর্ট ফানেল। তার মানে ফানেলের অনেকগুলো হতে পারে। ধরো ফানেলে তোমার মিনিমাম তিন, ধরো যদি একটা A to Z মানে একটা ফুল ফানেল করতে চাও, মিনিমাম 3টা ইয়া হয়। প্রথমে হচ্ছে অ্যাওয়ারনেস, তারপরে কনসিডারেশন, তারপরে সেলস। কিন্তু সার্চ অ্যাডের ক্ষেত্রে আমরা ডিরেক্ট শর্ট ফানেল করি, একটাই কনসিডারেশন স্টেজে চলে যায়, সেটা হচ্ছে ডিরেক্ট সেলসে চলে যায়। কেন? এটা একটা প্রশ্ন থাকতে পারে না? সেটা হলো যে সেল সার্চ ক্যাম্পেইন গুলো কি হয়, যে তার যেটা দরকার সে নিজেই সার্চ দিয়ে ওইটা করতে আসে।
মানে যেমন ধরেন আমার কি দরকার, আমরা যদি এই জায়গা থেকে আর একটু একটু কথা বলি আর কি, হ্যাঁ, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। যখন অ্যাওয়ারনেস যে 5 লাখ মানুষকে দেখালাম, এদেরকে বলে হচ্ছে কোল্ড অডিয়েন্স। মানে বরফের মতো গলে আছে এরা। কি আছে? এরা বরফের মতো গলে আছে, মানে তোমার মতো লোকের ডোন্ট কেয়ার, গোনার টাইম আরে বেটা কোন প্রোডাক্ট নিয়ে দ্যাট চিনি না জানি না বাদ দে। এই মানুষগুলোর কাছে আমরা ক্যাম্পেইন চালাই, অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। ওই অডিয়েন্স গুলোকে বলি আমরা কোল্ড অডিয়েন্স। ওই মানুষগুলোর কাছে আমরা বলার চেষ্টা করি তুমি কে, তুমি কি করো, তিব্বত একটা কুদুর তেল, ঠিক আছে। এর পরবর্তীতে একটু ইয়া বললাম ভাই তিব্বত কুদুর কুমটুমা, এই করে তাকে একটু ওয়ার্ম করা হয়। ওয়ার্ম, এই যারা ওয়ার্ম হয়, মানে রেসপন্স করে ওই 2.5 লাখ মানুষ, ওদেরকে আমরা কনসিডারেশন ক্যাম্পেইন চালাই। ফিচার বেনিফিট বলে, ঠিক আছে ভাই একবার একটু কনসিডার করে দেখ, কনসিডার ইনিশিয়াল সেলস আশা করি, আর চাই যে তুই আমার ওয়েবসাইটে আয়। ঠিক আছে, ইনিশিয়াল 2 একটা সেল হলে ভালো, না হলে নাই। এর পরবর্তীতে আমরা ডিরেক্ট এই যে ওয়ার্ম থেকে একে আমরা ফিচার বেনিফিট রিভিউ অমুক তমুক বলে তাকে একটু হট করি। যখনই হট করি তখনই আসলে হাত ধরতে হবে আর কি, ঠিক আছে স্যার। মানে সেলসটা জেনারেট করতে হবে আর কি। তখন আমরা বলি যে দে আর হট, ভাই 5% ডিসকাউন্ট, তখনই সে কিনে নেয় হট। ঠিক আছে স্যার। এই জায়গাটা, এই আমরা হচ্ছে যে যখন আমরা সার্চ ক্যাম্পেইন রান করি, হ্যাঁ, যখন আমরা সেলস ক্যাম্পেইন রান করি, যখন আমরা সার্চ অ্যাড রান করি, তখন ওই মানুষগুলো আসলে বাই ডিফল্ট দে আর হট, কারণ তার যা লাগবে সেটা লিখেই সে গুগলে সার্চ। কিন্তু ডিসপ্লে ক্যাম্পেইনের ক্ষেত্রে কি তাই না? তার যে ইন্টারেস্ট আছে সেই অনুযায়ী আমরা অ্যাড দেখাই। ঠিক আছে ভাই, ওগুলো আমরা পরে বলবো আর কি, পরে আরো বলবো আপাতত। তার মানে তার ওই হোস্টিং লাগবে বলেই সে সার্চ। দে আর ভেরি মাচ হট। এখন তার কাছে আমার বেস্ট হবে যে 100% আপ টাইম কেন, অমক তমক 21 মানি ব্যাক গ্যারান্টি, এই সমস্ত কথাবার্তা বইলা তার কাছে আমার সেলস। ঠিক আছে স্যার। আচ্ছা, শর্ট ফানেল। এছাড়াও আমরা ডিসপ্লে অ্যাড রান করতে পারি, ভিডিও অ্যাড রান করতে পারি। এইগুলো আমরা অ্যাওয়ারনেস কনসিডারেশনের ক্ষেত্রে এটা করি আর কি। ডিমান্ড জেন আমরা কনসিডারেশনের ক্ষেত্রে করি, এইটা আবার সেলস ক্যাম্পেইনের ক্ষেত্রে রান করি আর কি। কেন সেলস ক্যাম্পেইন রান করি, যেটা আমরা তখন করবো তখন আমরা বুঝবো। আপাতত আমরা স্যার সেটটা নিয়ে আগাই। এখন তুমি কি চাও ভাই? তোমার ওয়েবসাইটে এসে কিনবে, নাকি তোমার ফোন দিবে, নাকি তোমার স্টোর ভিজিট করবে? ভাই আমরা ওয়েবসাইটের মাধ্যমে চাই। কোন ওয়েবসাইটে যাবে? এই ওয়েবসাইটে যাবে। খুব ভালো কথা। ধরো আমরা এই ওয়েবসাইটটা এখানে দিলাম। আমি ফোন কলও চাইতে পারি, কিন্তু কখন ফোন কল, কখন স্টোর ভিজিট, আমরা সিম্পল একটা বর্ণনা দিয়েছি, আরো দিব পরবর্তীতে। ধরুন ফোন কল। ফোন কল আমরা কখন, আমরা আমাদের আছে, যখন আমরা ওই যে কল সন্দেহ একটা শিখবো তখন আমরা বুঝবো যে মানে এই জিনিসগুলো যে এখানে দিয়েছে, কোন স্ট্র্যাটেজিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে আমি ওয়েবসাইট ভিজিট চালাবো, ফোন কল চালাবো, স্টোর ভিজিট চালাবো। যখন তোমার ফিজিক্যাল স্টোর আছে তখন তুমি স্টোর ভিজিট অ্যাড চালাও। যখন তুমি ওয়েবসাইট থেকে সেল করো তখন তুমি ওয়েবসাইটে নিয়ে যাও। অথবা তুমি ফোন কলের মাধ্যমে করতে পারো। কোনগুলো? যেমন ধরেন যে একটা বিজনেস, যে বাংলাদেশের সেবা XYZ, ওরা কি করে জানেন? যারা আপনার বাসা বাড়িতে টিভি ফ্রিজ প্রবলেম হয়েছে, তারা আইসা তাদের টেকনিশিয়ান আইসা এটা ঠিকঠাক করে দেয়। এখন ধরেন যে ভাই আপনার বাসায় ফ্রিজ নষ্ট হয়েছে, কুরবানির মাংস তো সাধারণত এখন আমরা কাউকে দিই না, পুরা ডিপ ফ্রিজ ভরে রেখে দিই সারা বছর খাওয়ার জন্য, আর কুরবানি আসার পর্যন্ত, তাই না? এখন ধরেন আপনি অ্যাড চালাচ্ছেন, তাদের ওয়েবসাইটে নিয়ে আসলেন, তারপরে অ্যাডটা দেখলো, ওয়েবসাইটে আসলো, একটা ফর্ম ফিল আপ করলো, তারপরে আপনি কল দিলেন 3 দিন পরে যে ভাই আপনার একটা ফ্রিজ নাকি নষ্ট হয়ে গেছে, আমরা কি আসবো? ততদিনে কি আপনার ওই মাংস থাকবে স্যার? এই টাইপের বিজনেস। অথবা ধরেন আপনি এই মুহূর্তে যে দুবাই এয়ারপোর্টে নামছেন, আপনার তো গাড়ি নেই রে ভাই, আপনার শ্বশুর বাড়ি ওখানে, তাহলে আপনাকে ট্যাক্সি নিতে হবে না? এখন আপনি ওখানে নামলেন, ট্যাক্সি লিখে সার্চ দিলেন, সামওয়ান আপনার একটা ওয়েবসাইটে নিয়ে গেল, ওয়েবসাইটে নিয়ে আপনি একটা ফর্ম ফিল আপ করলেন, পরের দিন কল দিচ্ছে, স্যার আপনি একটা ট্যাক্সির জন্য আবেদন করছিলেন, আমি কি আসবো? ততদিন 1 ঘন্টা কি আপনি এয়ারপোর্টের মধ্যে বসে থাকবেন ভাই? এই ধরনের বিজনেসের ক্ষেত্রে আমরা ফোন কল ইয়া করি। ঠিক আছে স্যার। আর এরকম বহু উদাহরণ আছে, বলবো না পরবর্তী কোনো কল সল দেয়, জাস্ট আমি এক্সাম্পল দিলাম আর কি। ঠিক আছে স্যার। সাধারণত ই কমার্স বিজনেসের ক্ষেত্রে আমরা হচ্ছে ওয়েবসাইট, ঠিক আছে। এরপরে আসেন, একটা ক্যাম্পেইনের নাম দিতে হবে, তাই না? তো ক্যাম্পেইনের আমরা কি বলি, ক্যাম্পেইনটা কি? ক্যাম্পেইন কাকে বলে? ক্যাম্পেইন হচ্ছে যে একটা নির্দিষ্ট টাইম ইন্টারভ্যালে কোন একটা প্রোডাক্ট বা সার্ভিস, এটা কিন্তু একটা জিনিস আমি একটু ভুল বলেছি, কোন একটা নির্দিষ্ট টাইম ইন্টারভালে কোন একটা ব্র্যান্ড কোন একটা উদ্দেশ্যকে সামনে নিয়ে যে প্রচার প্রচারণা করে, সেই উদ্দেশ্যটা কি? তুমি কি সেলস চাও, লিড চাও, ওয়েবসাইট ট্রাফিক চাও, নাকি অ্যাওয়ারনেস কনসিডারেশন চাও? তার মানে কি প্রত্যেকটা ক্যাম্পেইনের একটা গোল বা অবজেক্টিভও থাকে।
এবং একটা টাইম ইন্টারভাল থাকে, তাই না? আমি কি চাই, আমার এই ক্যাম্পেইনের মূল অবজেক্টিভ আমি কি সেল জেনারেট করতে, তার মানে একটা একটা কোন একটা বিজনেস বা ব্র্যান্ড একটা নির্দিষ্ট টাইম ইন্টারভালে কোন একটা উদ্দেশ্যকে সামনে রেখে তারা যে প্রচার প্রচারণা করে, অ্যাডভার্টাইজিং করে, সেটাকে আমরা বলি হচ্ছে একটা ক্যাম্পেইন। ঠিক আছে স্যার? তাহলে আমাদের এই ক্যাম্পেইন অবজেক্টিভ সেলস। ঠিক আছে, এটা সাধারণত আমরা সেলস ক্যাম্পেইন আমরা কখন চালাই? শর্ট ফানেল যদি হয়, এটা তো একটাই ফানেল, মানে আমরা টপ অফ দ্য ফানেল, মিডল অফ দ্য ফানেল, আর হচ্ছে কি স্যার, টপ অফ দ্য ফানেল, মিডল অফ দ্য ফানেল, আর কি বটম অফ দ্য ফানেল, তাই না? আমরা লাস্টে স্টেজ পাই। তো ধরো যে আমি এটা বটম অফ দ্য ফানেল অ্যাড করবো, বফু, বটম অফ দ্য ফানেল বা লাস্ট স্টেজে, ধরো আমি এইভাবে লিখতে পারবো, যেভাবে যেভাবে লেখা হয়। ধরো আমি লিখলাম বটম অফ দ্য ফানেল, বফু, লাস্ট স্টেজে, মানে অ্যাওয়ারনেস কনসেন্ট্রেট করতেছে, কারণ দে আর অলরেডি হট। এরপরে আমি কি, ধরো যে লারিভ, হ্যাঁ, কি আমরা বেচতেছি ভাই? ধরো আমরা সেলস ক্যাম্পেইন, অথবা সেলস ক্যাম্পেইন বফু লিখলেই হবে। আমরা কি কি প্রোডাক্ট বিক্রি করব? ধরো যে ভাই আমি জ্যাকেট, জ্যাকেট সেল করবো, ঠিক আছে? ধরো জ্যাকেট, তার মানে এই ক্যাম্পেইন দিয়ে আমি শুধু জ্যাকেট সেল করবো, ধরো জ্যাকেট। কবে থেকে কবে? এই একটা ধরো আজকে 20 তারিখ থেকে শুরু হচ্ছে, 20 জান, জানো আর কি, জান না। তারপরে কবে চলবে কতদিন? ধরো পরের মাসের 20 ফেব পর্যন্ত চলবে। ঠিক আছে স্যার? এইটা একটু ইয়া দিয়ে দেন, 25 সাল, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। পরবর্তীতে আপনি বলতে এই, তুমি যে গত বছর উইন্টারে একটা ক্যাম্পেইন চালিয়েছিলে, কত খরচ হয়েছিল বলো তো? বা ওইটা রিপোর্ট কি, কি রকম সেল ছিল, কত খরচ করছিলা, কত রেভিনিউ জেনারেট করছো, এগুলো আমাকে দাও সুন্দর করে। বা এটা হচ্ছে আমি লিখলাম আমার মতো, আমি যেভাবে লিখি, আপনি আপনার মতো করে লিখতে পারেন। দিন শেষে যাতে মনে থাকে, বস, বস আপনাকে বলতে এই ওই এটা রিপোর্টটা দাও তো, আপনি যদি দেখে বুঝতে পারেন, বা এটা কোন স্টেজে, কারণ কিভাবে ইয়ে আসলে যাতে বুঝতে সুবিধা থাকে। That's it. ঠিক আছে স্যার? নেক্সট। আচ্ছা, বিডিংটা নিয়ে আমরা আজকে কথা বলবো না, অন্যদিন কথা বলবো, কারণ এটা পুরো ক্লাস লাগবে। আমরা একটু ক্যাম্পেইন সেটিংসে যাই, ঠিক আছে স্যার? এখন আমরা অ্যাডটা দেখাবো। তো দেখাবো হচ্ছে যে আমি কি অ্যাড রান করতেছি, আমার ক্যাম্পেইন অবজেক্টিভ কি, সেলস। কি অ্যাড রান করতেছি, কিসের মাধ্যমে আমি এটা অ্যাচিভ করতে চাই, আমার সেলস জেনারেট করতে চাই, আমার ক্যাম্পেইন অবজেক্টিভকে অ্যাচিভ করতে চাই কিসের মাধ্যমে? সার্চ অ্যাডের মাধ্যমে। তাহলে আমার অ্যাডটা চলবে কোথায়? সার্চ নেটওয়ার্ক। আমি কি এখন সার্চ পার্টনার নেটওয়ার্কে দেখাবো কি দেখাবো না? যদি দেখাতে চাই, তাহলে আমি এটা ক্লিক করবো। সার্চ অ্যাড আমরা বলেছিলাম সেকেন্ড ক্লাসে বা ফার্স্ট ক্লাসে, সার্চ অ্যাড ইচ্ছা করলে আমরা ডিসপ্লে নেটওয়ার্কেও দেখাতে পারি। কিন্তু আমরা কি ডিসপ্লে নেটওয়ার্ক কোনগুলো? যেমন ইউটিউব, বিভিন্ন মোবাইল অ্যাপ, ওয়েবসাইট, এই প্রথম আলো অমুক তমুক বিভিন্ন জিনিস দেখেছিলাম না, এই জিনিসগুলোকে আমরা বলি কি, ডিসপ্লে নেটওয়ার্ক। মানে যেখানে ডিসপ্লে, ব্যানার অ্যাড, ভিডিও অ্যাড, এইগুলো জিনিসপত্র দেখায়। এখন সার্চ অ্যাডকে আমি ওখানে দেখাবো না দেখাবো না? যদি দেখাতে চান, তাহলে একটা টিক চিহ্ন দিয়ে দিবেন। যদি না দেখাতে চান, টিক চিহ্ন তুলে দিবেন। এখন আসলে এখানে স্ট্র্যাটেজিটা কি? গুগল আপনাকে রিকমেন্ড করবে, কিন্তু দিন শেষে দেখা যায় থার্ড পার্টনার নেটওয়ার্কে দেখাইলে খুব একটা ভালো ফলাফল আসে না। বা অ্যাড ট্যাড গুলো ওদের নিজেদেরও তো যেমন ধরেন ইয়াহো, ওখানেও অ্যাড চালায়, বিং এ ওখানেও অ্যাড চালায়। তো ওই অ্যাড গুলো মানুষ দেখে, অ্যাড গুলো খুব একটা পজিশন পায় না। যে কারণে আমরা শুধুমাত্র কি সার্চ সার্চ নেটওয়ার্কে দেখাতে যাই, google.com এসে কেউ সার্চ দিলে আমি দেখাবো, সার্চ পার্টনারে দেখাবো না। বাট আপনি একবার দিয়ে দেখতে পারেন, 7 দিন অ্যাড চালায় দেখতে পারেন, তারপর রিপোর্ট দেখেন যে পার্টনার নেটওয়ার্ক তো কি অবস্থা, আমরা রিপোর্ট দেখতে পারবো। অথবা ডিসপ্লে নেটওয়ার্ক, যেমন ধরেন আপনি একটা ইউটিউব ভিডিও দেখতেছেন, মাঝখানে একটা সার্চ আসলো, আপনি কি ক্লিক করেন? করেন না শুধু। আপনি একটা গেম খেলতেছেন, মাঝখানে একটা অ্যাড আসলো, আপনি কি ক্লিক করেন? করেন না, কিন্তু খুব কম হয় ক্লিক। এই সমস্ত ক্ষেত্রে প্রচুর পরিমাণে ইমপ্রেশন বাড়ে, কিন্তু ক্লিক বাড়ে না, যে কারণে সিটিআর কম হয়, কনভার্সন তো কম হয়। এই কারণে স্ট্র্যাটেজিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে আমরা হচ্ছে যে সার্চ অ্যাড শুধুমাত্র সার্চ অ্যাডে দেখাই, ডিসপ্লে সার্চ পার্টনারও দেখাই না, ডিসপ্লে নেটওয়ার্কেও দেখাতে চাই না। বাট সামটাইম ধরুন কোনো একটা অ্যাডের ইউ মানে সার্চ ভলিউম খুব কম, তখন আপনি ডিসপ্লে নেটওয়ার্ক বা সার্চ নেটওয়ার্কে অ্যাড দেখায় দেখতে পারেন যে মোটামুটি ভালো পারফর্ম করে কি করে না, দেখা যেতে পারে। যেহেতু গুগল দিয়েছে, সাধারণত প্র্যাকটিক্যাল কেসে আমরা খুব একটা ভালো ফল পাই না, তাই তুলে দিই। ধরুন আপনি কোনোভাবে ফলাফল পাচ্ছেন না, এই অপটিমাইজেশনটাও করে দেখতে পারেন যে রেজাল্ট আসে কিনা। রেজাল্ট কি? ক্যাম্পেইন অবজেক্টিভ কি, সেল, সেলস জেনারেট হচ্ছে না হচ্ছে না, সিটিআর পাচ্ছেন কি পাচ্ছে না, সিটিআর স্ট্যান্ডার্ড আছে 3%, 5%, 7%, 10%, 11% বাড়তে পারে। কনভার্সন রেটেরও একটা ইজি আছে, 3%, 5%, 7%, 11% পর্যন্ত আপনি চলে যেতে পারেন। সেটাকে আপনি আদৌ পাচ্ছেন না পাচ্ছেন না? যদি না পান, শুধু এটা দেখে এটা দুটো একটু দিয়ে দেখি চলে কিনা। ঠিক আছে স্যার?
এইভাবে আমরা সামনে আগাতে থাকি স্যার আর কি। আচ্ছা, একটু ক্লাস কয়েকজন ছিল একটু ইয়ানি, এইটুকুর মধ্যে কারো কোনো কথা আছে কিনা একটু শুনি, তারপরে আবার যাই। ঠিক আছে স্যার, আসবো। অ্যাড গ্রুপ কি জিনিস, আসবো, এত ব্যস্ত হতে হবে না, প্রশ্ন করেন। কারো কোনো প্রশ্ন ভাইয়া থাকলে এই যে বলেন। রিপ রিপ চ্যাটটা নিয়ে দেখাইছিলেন যে বিটুবির ক্ষেত্রে, সো বিটুবির ক্ষেত্রে কি স্ট্র্যাটেজিটা সেম হবে এই যে একটু আগে যেটা বললেন? সেম স্ট্র্যাটেজি সবার জন্য, কিন্তু কন্টেন্ট ডিফারেন্ট হতে পারে, তাই না? ঠিক আছে কন্টেন্ট ভাই। স্ট্র্যাটেজি ডিফারেন্ট হতে পারে, কিন্তু স্ট্র্যাটেজি সেম। কিন্তু ভাইয়া কন্টেন্ট স্ট্র্যাটেজির সাথে কি আবার এই যে এইখানে যে স্ট্র্যাটেজিটা গুগল ও, অ্যাডস, এই যে ক্যাম্পেইনের সেটিং, এইসব ক্ষেত্রেও তাই, ও মানুষ দেখে না। বাট আপনি দিয়ে দেখতে পারেন, আমি কিন্তু উজ্জ্বল রাখছি কথাটা, গুগলও এভাবেই রাখে। ধরো হচ্ছে না, দিয়ে দেখতে পারেন। ঠিক আছে স্যার। জি জি ভাইয়া, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। আমার একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের ক্ষেত্রে কি ভিডিও আকারে হচ্ছে হ্যাঁ, ক্যাম্পেইনটা? ভিডিও আকারেই ভালো হয়, সেটা আমরা যাবো। বাট আপনি সার্চ সাইটে চালাতে পারেন, যদি আপনার টাকা পয়সা থাকে, সে কথাগুলো আমরা বলবো পরবর্তীতে। ওকে স্যার, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। বস, পার্টনার নেটওয়ার্কে তো অ্যাড চালাইলে কিছুটা হলেও তো খরচ বাড়বে, তাই না? সেটা তো বটেই, যেহেতু এটার ইমপ্রেশন হচ্ছে। যে বাজেটটা মানে আর্লি শেষ হবে তো। খুব একটা হয় না, পার্টনারে ওটা দেখায় না। শিমুল আছে জি নাকি? জি। ঠিক আছে। আর কারো কোনো কথা আছে? জি বস, আসসালামু আলাইকুম। জি। ও, শিমুল স্যার। জি বস। শিমুল খুব বড় প্লেয়ার, পরে পরিচয় দেবো একদিন। মানে ওরা জানে তো অলরেডি, গত ক্লাসে মনে হয় বলছে। আচ্ছা ঠিক আছে, কারো কোনো প্রশ্ন আছে? বস আসসালামু আলাইকুম, আমার একটা প্রশ্ন ছিল। এটা হচ্ছে যে আপনার এই যে আপনার অ্যাওয়ারনেস এবং কনসিডারেশন আর সেলস এর ক্ষেত্রে যে কন্টেন্টের কথাটা যে বললেন, তো আচ্ছা অ্যাওয়ারনেস এর ক্ষেত্রে আমরা অ্যাকচুয়ালি কি টাইপের কন্টেন্ট দিতে পারি? আমি এটা ঘোলায় ফেলে আর কি, ওই যে অ্যাওয়ারনেস আর বললামই তো, তুমি কি করো, তিব্বত একটা কদুর তেল, এটুকু শেষ। আচ্ছা আচ্ছা, আর কনসিডারেশনের ক্ষেত্রে? ওই যে বললেন তিব্বত কদুর তেল, রাতে ঘুমালে বউ 7টা লাথি মারলো, রাতে ঘুম ভালো হয়। মানে বেনিফিট বলতেছেন, ফিচার বলতেছেন, রিভিউ বলতেছেন, আরো অনেক কিছু হতে পারে। আমি জাস্ট কমন এক্সাম্পল গুলো দিচ্ছি, এবার মাথা খাটাতে হবে, পড়ালেখা করতে হবে। আচ্ছা বস আচ্ছা। এইগুলোর জন্য কি কোনো নির্দিষ্ট টাইম ফিক্সড করে করতে হবে, নাকি মোটামুটি আনুমানিক একটা টাইম নেয়, ধরেন 7 দিন সাত কোনটা দিন কোনটা বা স্যার, 7 দিন? কোনটা? এই যে মানে যেমন ক্যাম্পেইন গুলো ধরেন যদি কতদিন আমি ধরে একটা চলবে ফানেল, এরকম? হ্যাঁ ফানেল স্ট্র্যাটেজিটা যে সাজাবো, এটা কি একটা নির্দিষ্ট টাইমের উপর ডিপেন্ড করে সাজাতে হবে? করতে পারেন, যেমন ধরেন ধরেন আপনি 15 দিন চালাইলেন অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, রাইট। বাকি 15 দিন চালাইলেন ইয়া, তারপরে একটা অডিয়েন্স চলে আসলো, এরপরে সাত তাহলে তো দিনের একটা বিগ অ্যামাউন্ট লাগবে না হ্যাঁ, ফানেল তা তো লাগবেই। স্ট্র্যাটেজির জন্য? হ্যাঁ, সে লাগবে না। তা ওকে। থেকে $5 দিয়ে খাইতে থাকবে। হ্যাঁ হ্যাঁ। ওকে, থ্যাংক ইউ। আপনি বিজনেস করবেন কোটি টাকার, আপনি খরচ করবেন না, এবং খরচ অনুযায়ী আপনার টাকাটা তুলে আনা, রেভিনিউ জেনারেট করে দেওয়ার দায়িত্ব আপনার। ওকে বস। ভাইয়া, ভাই এটা কি কান্ট্রি টু কান্ট্রি ভেদে ভ্যারি করবে এই যে সার্ভিসের ক্ষেত্রে গুগল এডসটা? লাইক ইউএসএ টা একরকম হবে, সুইজারল্যান্ড একরকম হবে? কি হবে, কি হবে, ভ্যারি করবে, আসসালামু বুঝলাম, আলাইকুম। কি ভ্যারি করবে? কনভার্সন রেটিংটা ভাই, এই যে হ্যাঁ, তা তো কনভার্সনের বটেই, ক্ষেত্রে তা তো বটেই। এটা তো ভাই কি ডিমান্ডের কনভার্সন উপরে ডিপেন্ড রেটিং করবে না? ভ্যারি করবে, কস্ট ভ্যারি করবে। আসসালামু আলাইকুম বস। জি। আচ্ছা বস, যদি ধরেন আপনাদের যদি আমার প্রোডাক্টটা মনে করেন অলরেডি পরিচিত, প্রোডাক্টটা সম্পর্কে মানুষ জানে, কিন্তু আমি বিজনেস নতুন, তখন কি আমার অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালাতে হবে? বুঝি নাই, আরেকবার বলেন শুনি। ধরেন স্যার প্রোডাক্টটা এখন সবার কাছে পরিচিত, ধরেন আমি তেলেরই ব্যবসা ধরেন, তেল নিয়ে আমি কাজ করি, আমি তেলটা সবাই জানে, কিন্তু আমি বিজনেস হিসেবে নতুন, আমি বিজনেস, তখন কি আমার অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালাতে হবে? কারণ প্রোডাক্ট তো সবাই অলরেডি বাংলাদেশে যে জানে। পরিমাণ তেল চলে, আপনার কিছুই করার নেই। ঠিক না? জি বস। তার মানে যদি হ্যাঁ। প্রোডাক্ট অলরেডি পরিচিত থাকে, তাহলে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের প্রয়োজন নেই, যারা কনসিডারেশন থেকে শুরু করবো। না, এর মধ্যে কাহিনী আছে। কাহিনীটা হলো কি দেখেন, যে আপনি ধরেন তেল, সরিষার তেল বিক্রি করেন, তাই না? হ্যাঁ। ঘানি ভাঙা সরিষার তেল। এখন আপনার অ্যাওয়ারনেস আর জামশেদ মজুমদারের অ্যাওয়ারনেস তো একরকম না, ঠিক না? জি অলরেডি না। মার্কেটে একটা জায়গা দখল করেছে। তাহলে আপনার ওই বিশ্বস্ত জায়গা তৈরি করতে হলে আপনাকে অ্যাওয়ারনেস থেকে আসা ভালো, বাট এখানে খরচ হয় বেশি আর কি। ঠিক আছে স্যার?
জি স্যার। কারণ ওই জায়গাতে আপনাকে নিয়ে যেতে হবে, তাই না? জি স্যার। জি স্যার। ভাই আরেকটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে যে আপনি যে রিপ চ্যাটটা দেখালেন, রিপ চ্যাটের মতো আরেকটা সিমিলার প্রোডাক্ট আছে, সেটা হচ্ছে লেজি চ্যাট। সো রিপ চ্যাট তো অলরেডি ইন্ডিয়াতে এবং আর বাংলাদেশে স্টাবলিশড একটা চ্যাটবট বলতে গেলে। সো দেখা গেল লেজি চ্যাটটা বাংলাদেশি প্রোডাক্ট, বাংলাদেশি কোম্পানির একটা একটা সফটওয়্যার কোম্পানির প্রোডাক্ট। সো সেক্ষেত্রে কি ভাই মানে লিড জেনারেশন যে ইয়াটা অ্যাড চালালে বেটার হবে, নাকি প্রথমে অ্যাওয়ারনেস চালায় তারপরে হচ্ছে সেলস বা লিড চালানো? মানে এই ধরনের প্রোডাক্টের ক্ষেত্রে আপনার অবশ্যই ফুল ফানেল করতে হবে, কারণ এই সমস্ত প্রোডাক্ট হুট করে সেল হয় না। বস এটা বুঝতে যদি একটু পারছেন? আর একটু। ডেমো দিতে হবে, অ্যাওয়ার জি করতে জি। হবে, ডেমো দিতে হবে, শুধু তাই না, একে এডুকেশনাল কন্টেন্ট দিতে হবে। লং বলছে টাইমের যে ব্যাপার তোমার স্যাপার। ওয়েবসাইটে এটা দিলে কিভাবে কাজ করে, কিভাবে ইন্টিগ্রেট করবা, তোমার মানে বট ইয়া করবে নাকি তোমার চ্যাট এজেন্টও হিউম্যান টাচও লাগবে, এই ধরনের বহু ইয়া করতে হয় আর কি। লেজি মানে SaaS প্রোডাক্টের একটা ক্ষেত্রে, কথা রাইট? বলে রাখি, রিপস্যাট কিন্তু ওই 65টা দেশে সেল করে প্রোডাক্ট, শুধু বাংলাদেশের, ইন্ডিয়া না। জি আচ্ছা। ভাইয়া, রিপচ্যাট, মার্কোপোলো, এঙ্গেজ সিমিলারই, বাট রিপচ্যাটটাই আর কি বর্তমানে চ্যাটবট আর কি হুম দখলে আছে। সো আমি যে কোম্পানিতে আছি ওই কোম্পানির সিমিলারই একটা প্রোডাক্ট আছে, হুম সেটা হচ্ছে আপনার লেজি চ্যাট। সো হুম লেজি চ্যাটও সেম ইনবক্স নিয়েই কাজ করতেছে। তো হুম ওইখানে সেক্ষেত্রে স্ট্র্যাটেজিটা তো রিপচ্যাটের মতোই হবে নাকি? হ্যাঁ, অবশ্যই। জি। বাট এটা আমরা কিন্তু, এটা কি, এটা হচ্ছে যে আমরা একটা হাইপোথেটিক্যাল কথাবার্তা বলছি, যে এটা স্ট্যান্ডার্ড, এভাবে করতে হয়। আপনি কিন্তু এটা না, আপনি অন্যভাবে করেও দেখতে পারেন। ধরেন আপনি একবারে শর্ট ফানেলটা শর্ট করে ফেলেন, কনসিডারেশন থেকে শুরু করেন, সেভাবে আপনার কাজ করতে পারে, কারণ এর তো কোনো ইয়া না, মানে কটলারও বলতে পারবে না যে এই থিওরিতে তোমার এটা কাজ করবে। জি ঠিক বস। না? জি বস। জি। এই আর কি। ভাইয়া, হুম। ধর আমাকে একজন বায়ার বললো যে আমাকে হচ্ছে সেলস এনে দিতে তার ওয়েবসাইটে, কিন্তু তার ওয়েবসাইটটা হচ্ছে নতুন। সেক্ষেত্রে উনি আমার 5 দিন বা 10 দিন বা 15 দিনের একটা ডিউরেশন দিয়ে টাকার অ্যামাউন্ট বলে দিছে। সেক্ষেত্রে কি আমাকে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন তারপর ট্রাফিক মানে ক্যাম্পেইন এটা করতে তো পারে গুগলের ক্ষেত্রে, এটা আসবে? গুগলের ক্ষেত্রে আমরা যখন সার্চ ক্যাম্পেইন গুলো যখন করি, তখন আমরা এগুলো কিছুই করি না। একবারে সার্চ ক্যাম্পেইন ওইটাই টপ অফ দ্য বটম অফ দ্য ফানেল, ওইটাই সেলস ক্যাম্পেইন রান করি। কেন? ওই যে আমরা বললাম, কিন্তু আমার তো এই ওয়েবসাইট সম্বন্ধে বা তার প্রোডাক্ট সম্বন্ধে কেউ অ্যাওয়ার না। এমন সেক্ষেত্রে এমন কি থাকার দরকার, ওই যে কনসেন্ট্রেশন করবে, আসবে, আস্তে আস্তে বাড়াবেন। ধরেন প্রথম অবস্থায় ইয়া করবেন, প্রথম অবস্থায় ওর যেটা দরকার সেটা, সেটা সেটা তো সে চাচ্ছে, সে ওর অ্যাড দেখতেছে, তার মানে ও এটা খুঁজতেছে। ওর সামনে এড দেখালে ক্লিক করার প্রবাবিলিটি বেশি, এরপরে দেখলো, এরপরে ওই মানুষগুলো আসলো না। এবার আসার পর ধরুন ধরুন আমি ধরে নিলাম 1-2% কিনলো, মানে 100 জন আসলে 2 জন কিনছে, বাকি 98 জন কেনে। পরবর্তীতে রিটার্গেট করবো ওদেরকে আবার ডিসপ্লে অ্যাড দিয়ে, তাহলে জানা হয়ে গেল। তাহলে আমি ডাইরেক্ট সেলস ক্যাম্পেইন করতে পারবো? হ্যাঁ, কেন পারবো না? সার্চ ছাড়া তো আমরা ডিরেক্ট, মানে স্মল মিডিয়াম কোম্পানিগুলো সার্চ ক্যাম্পেইন গুগলে চালায় মানেই তারা সেলস ক্যাম্পেইন। তাহলে অ্যাওয়ারনেস আর হচ্ছে ট্রাফিক, ওয়েবসাইট এটা ট্রাফিকটা হচ্ছে দরকার বড় বড় হয় না? কোম্পানিরা চালায়, এই যে লাক্স সামান, ক্লোজআপ, স্যাভলো, স্যাভলো, নেসলে, ফেয়ার এন্ড লাভলি, এখন গ্লো এন্ড লাভলি, এরা দেখবেন কনসিডারেশন চালায় সারা বছর ও আচ্ছা আচ্ছা। ইউটিউব, ফেসবুকে। কিন্তু যারা স্মল একটা মিডিয়াম কোম্পানি, তারা কি সার্চ ক্যাম্পেইন এই অ্যাওয়ারনেস করে এইভাবে করে না। এই আর কি। জি ভাই। তাহলে হোমওয়ার্ক থাকলো হচ্ছে এই ভিডিওটা 2বার দেখতে হবে, আর একটা ক্যাম্পেইন ক্রিয়েট করতে হবে। ক্রিয়েট গুগল অ্যাডস ক্যাম্পেইন উইথাউট উইদাউট, আন্ডারস্ট্যান্ডিং। এটা কিন্তু করতে হবে, এবং কোথায় কি করলে মনে মনে রাখতে হবে, তাহলে কিন্তু এতে পড়ে আমরা মজা পাবো না। ঠিক আছে ভাই স্যার? আমার একটা প্রশ্ন ছিল ভাই। তার মানে ক্যাম্পেইন আপনি 5টাও ক্রিয়েট করতে পারেন, কোনো সময় 5টা ক্যাম্পেইন ক্রিয়েট করুন। ক্রিয়েট 5 ক্যাম্পেইন। ঠিক আছে স্যার? ভাই একটা প্রশ্ন ছিল 5টা বলি। ক্যাম্পেইন করতে আপনার মুখস্থ হয়ে যাবে, কারণ এটা নিয়ে আপনার সারাদিন কাজ করতে হবে, সারা জীবন। জি স্যার। ভাই বলছি কি, সাডেনলি আমি নিউ ক্যাম্পেইন একটা ওপেন করলাম, করার সাথে সাথে বললো যে সিলেক্ট ইউর ক্যাম্পেইন। সিলেক্ট করতে করতে অ্যাকাউন্ট, এখানে কোন অ্যাকাউন্ট সিলেক্ট করলাম? বুঝি নাই কোন অ্যাকাউন্ট মানে? ও, আপনি মনে হয় এমসিসি আহ, অ্যাকাউন্টের মধ্যে আছেন, তাই না? জি জি জি, এমসি ওই অ্যাকাউন্ট। এমসিসি অ্যাকাউন্ট ওই উপর থেকে আপনি ওখানে মনে হয় 2-3টা অ্যাড করছেন, এই জন্য আগে ওই এই আইডিটা সিলেক্ট করে আসুন। ও, মানে যেখানে একটা আইডি সিলেক্ট হবে না? কারণ আপনি 2-3টা এমসিসি অ্যাকাউন্টে তো 10টা অ্যাকাউন্ট সিলেক্ট করতে পারেন, কোন আইডিতে আপনি ক্যাম্পেইন ক্রিয়েট করবেন সেটা বলে দিতে হবে না, সিলেক্ট করে দিতে হবে না? ও সেটাই আর কি। ওকে ওকে। ঠিক আছে, থ্যাংকস এগুলো ব্রো। মাথা খাটাতে হবে স্যার, সিম্পল থিং। আচ্ছা, বেঁচে থাকলে কি ওকে থ্যাংকস ভাই। কথা হবে।
কথা এই হবে। আরেকটু আছে আসসালামু আমরা আলাইকুম যে বস। হ্যালো শুনছি। বসকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। বস একটা প্রশ্ন, ওই যে সার্চ নেটওয়ার্কের যেটা ইস্যুটা বললেন না, এটাতে কিন্তু আমাদের ওই যে কস্ট অনেক কমে যাচ্ছে। গতদিনকে ক্লায়েন্ট অডিট করে ওইটা আমরা ই করে দেওয়ার পরে কস্ট অনেক কমে গেছে, কিন্তু ক্লায়েন্ট জিজ্ঞাসা করতেছে যে আসলে তাহলে গুগল রিকমেন্ড করে কেন। আর আমি বললাম যে দেখো, গুগল তো চায় যে তাকে তুমি টাকা দাও, ওই জন্য সে রিকমেন্ড করতেছে। এখন না, এর গুগল বাইরে আসলে কি শোনেন, প্রফেশন? না হয়েছে আমি বলি, গুগল আসলে কোনো একটা জিনিস আসলেই যে টাকা দেওয়ার জন্যই করে বিষয়টা এরকম না। বিষয়টা হলো কি জানেন, যখন কোনো আমরা একটা অ্যাড রান করি তখন লার্নিং ফেজে যায় না। জি। ও আসলে অডিয়েন্সদেরকে বোঝার চেষ্টা করে, যে কারণে বলে যে ভাই তুমি সার্চ পার্টনারে চালাও, ইয়া পার্টনারে চালাও। ও তখন খুঁজে খুঁজে বের করে আসলে তোমার অডিয়েন্স গুলো কোথায় কোথায় আছে। এই হুম হুম। কারণে ও বলে, এর মানে এনে যে গুগলের টাকা চাই তাই করে। গুগল সবসময় ভ্যালু আচ্ছা। দিয়েই টাকা নেয়, তার আগে নেয় না। বুঝতে পারছেন? বাট আমরা জি সাধারণত জি। দেখি, আমি কিন্তু এই কথা বলেছি যে আপনি করে দেখতে পারেন, অনেকেই ভালো বেনিফিট পাবেন, অনেকে পাবেন না। হুম হুম। এই আর এইগুলো কি। নিয়ে পরবর্তীতে গুগল খেলা করবে। হ্যাঁ, কারণ ও হয়তো দেখতে পারে যে এই মানুষটা যে এখানে সার্চ দিচ্ছে, সেই মানুষটা সার্চ কেমন, ধরো ওর একটা বিহেভিয়ার আছে। বিহেভিয়ারটা হলো যে এই ভদ্রলোক এখানে সার্চ দিয়ে বেশি কোনো একটা প্রোডাক্ট কেনার আগে, বা গুগলের কাছে তো ডেটা আছে, লাস্ট 7 ডেজে এই লোকটা কি সার্চ দিয়ে দিয়ে প্রোডাক্ট কিনছে, নাকি এই লোকটা হচ্ছে পরবর্তীতে হচ্ছে তোমার কোনো ডিসপ্লে নেটওয়ার্ক ইউটিউব থেকে ক্লিক করে ওই অ্যাড এরিয়া করছে। এই ডেটাগুলো গুগল যত কালেক্ট করে, আমরা পড়বো মেশিন লার্নিং কি, ডিপ লার্নিং কি, এআই কি, এগুলো যখন আমরা পড়বো কিভাবে গুগলের সাথে কাজ করে, তখন এই জিনিসগুলো ক্লিয়ার হবে। ঠিক আছে স্যার? জি স্যার। ভাইয়া আসসালামু আলাইকুম। হুম। ভাইয়া, একটু আগে বললেন যে আমরা যখন ক্যাম্পেইন রান করি তখন লার্ন মোডে থাকে, 3-4 দিনের মতো লার্নিং, লার্ন, জি জি লার্নিং থাকে। তো তখন আমার ক্যাম্পেইন রান করার পরে 2-1 দিন যে মানে সার্চ টার্মে যদি আননেসেসারি মানে ক্লিক আসে কোনো কিওয়ার্ড থেকে, ওইটা যদি আমি হচ্ছে এক্সক্লুড করি তাহলে কি মানে কোনো প্রবলেম যে লার্ন মোডে থাকা অবস্থায় আরো ভালো হবে। জি জি। এগুলো আমরা শিখবো অপটিমাইজেশন ক্লাসে। লার্নিং আসলে কি করব, কি করা উচিত, কেন করা উচিত, চিন্তা করা কারণ নেই। ঠিক আছে স্যার, বেঁচে মানে থাকলে কথা গত হবে। ক্লাসের একটা কথা বলি। হ্যাঁ, বলেন। সেটা ওই আপনি যে দেখালেন না ক্যাম্পেইন থেকে ক্যাম্পেইন অ্যাডে যাইতে হয়, আপনার যে অপশনটা আসছে আমার ক্যাম্পেইন থেকে তো অ্যাডের অপশনটা আসে না। ক্যাম্পে থেকে এডের অপশন আছে না, মানে এই যে এরকম, মানে আমরা যে, মানে এটা যদি আমরা কেটে দিই, আচ্ছা এটা ড্রাফটে থাক। তুমি অ্যাসেটের কথা বলতেছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এই যে অ্যাডস থেকে। এখানে যাওয়ার পরে ওই যে ইয়া ক্লিক করলে মধ্যে পাওয়া যায় না, তাই না না না, এই যে হাতের বাম সাইডে যে অ্যাড গ্রুপস অ্যাডস, এই যে ক্যাম্পেইন এই যে থেকে যে এখানে মনে আসছে, হয় আপনি ক্লিক করে রাখা দিচ্ছেন, এই জায়গাটা টানবেন। এটা টান দিয়েছি ভাইয়া, ভাইয়া অ্যাসেটের কথা তাও আসে বলতেছেন না। নাকি? তাহলে একটু অ্যাডস ছোট বড় করে দেখবেন। লেখাটা আসে না। 100% আসবে, একটু ছোট বড় করে দেখেন আর কি, এরকম 100% আসবে, আসতেই আচ্ছা হবে। ঠিক আছে। একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, একটা শিল্পীর প্রথম রিকোয়ারমেন্ট সে কতটা রং তুলি চালাতে পারে। একটা গুগল অ্যাডস এক্সপার্টের ফার্স্ট রিকোয়ারমেন্ট ওই টুলস এর মধ্যে কোথায় কি আছে সে কতটা সুন্দর করে ব্যবহার করতে পারে। অতএব এর কোথায় কি আছে সাফাসাফি করতে হবে। যদি আমরা দেখবো ম্যাক্সিমাম জিনিস আমরা এখানে দেখবো, সাফাসাফি করতে হবে। ঠিক কিনা ভাই স্যার? জি স্যার। জি স্যার, অনেকে আছে স্যার যেসব বলি যে এখানে যান ওখানে যান, টুলসই চিনে না। এই জন্য তো ইয়া করে বলতে দিই, হয় যে ডান এই সাইডে জন্য তো যান। সাপোর্ট দেওয়া বন্ধ করে দিই। হ্যাঁ, সাপোর্টের কথা বললেন যখন, ওই যে আমরা তো আসলে যদি কোনো প্রবলেম ফেস করি তাহলে তো স্কিল আপ আর হেল্প ওইখানে তো মেসেজ